দেখ, মক টেস্ট পেপার 5 করাবো আজকে। মক টেস্ট পেপার 5 টা করাবো, এমটিপি 5। কি বলছে দেখ, বলছে হিসাব নিকাশে, আমি প্রতিটা পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে তো? প্রতিটা পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি, বেঙ্গলি ইংলিশ সব বুঝিয়ে দিচ্ছি। বলছে হিসাব নিকাশে ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা যে অ্যাকাউন্টেন্সি করি না, অ্যাকাউন্টেন্সি অনেক ভুল বেরোয়, ভুল হতে পারে, অ্যাকাউন্টিং করতে গেলে ভুল বেরোয়। তো অ্যাকাউন্টেন্সিতে ভুল হলে সেটাকে রেকটিফাই করতে হয়, সেটা কাজটা করে কে? অডিটার। বললাম বুঝতে পারলি, অডিটার। অডিট করছেন, অডিট, অডিট কাকে বলে? নিরীক্ষা। তা যদি অ্যাকাউন্টেন্সি ভুল হয়, অ্যাকাউন্টসি যদি কোনো ভুল হয়, সেটা তো রেকটিফাই করতে হয়। সেটাকে কে রেকটিফাই করে? কে? অডিটার। এখানে দেখে অ্যান্সার লেখা আছে, হিসাব নিয়ে ভুল টুল শুধরে নেওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলে অডিটার। অডিটার মানে নিরীক্ষা ব্যবস্থা, এটাকে বলে নিরীক্ষা ব্যবস্থা। তোর যে মক পেপার গুলো থেকে দিয়েছি ইংলিশে, ওর মধ্যে এই কোশ্চেন আছে, ঠিক আছে? আচ্ছা, এবার 2 নম্বরটা কি বলছি, এখন খুঁজিস না, এখন খুঁজে ওইভাবে পাওয়া যাবে না খুঁজে। যে ধরনের দায় হিসেবে অন্তর্ভুক্ত করা হয় না, দেখ, দায় মানে কি? দায়কে ইংরেজিতে বলে লাইবিলিটি। দায়কে ইংরেজিতে বলে লাইবিলিটি। যেমন ধর, মুখ মন দিয়ে শুনবি কিন্তু, সবাই স্ক্রিনের দিকে তাকাবি, তাহলে বুঝতে পারবি। যে ধরনের দায় হিসাবের অন্তর্ভুক্ত করা হয় না, দেখ এখানে একটা বলেছে দায় মানে কি, দায়কে ইংরেজিতে বলে লাইবিলিটি, ঠিক আছে? দায়কে ইংরেজিতে বলে লাইবিলিটি। লাইবিলিটি বুঝিস কাকে বলে? লাইবিলিটি বুঝিস, চলতি দায় মানে এটাকে বলে কারেন্ট লাইবিলিটি। অচলতি দায় মানে নন কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে? সম্ভাব্য দায় মানে কন্টিনজেন্ট লাইবিলিটি। আর প্রকৃত দায় মানে অ্যাকচুয়াল লাইবিলিটি। তো বলছে বলো, এর মধ্যে যে ধরনের দায়, এর মধ্যে কোনটাকে দায় বলা হয় না? কারেন্ট লাইবিলিটি তো দায়, কারেন্ট লাইবিলিটি তো লাইবিলিটি। তারপর নন কারেন্ট লাইবিলিটি, ওটাও লাইবিলিটি। অ্যাকচুয়াল লাইবিলিটি, ওটাও লাইবিলিটি। কোনটাকে লাইবিলিটি বলা হয় না? কন্টিনজেন্ট লাইবিলিটিকে অ্যাকচুয়ালি লাইবিলিটি বলা হয় না। কন্টিনজেন্ট লাইবিলিটি কাকে বলে জানিস তো? যেই লাইবিলিটি আমার ফিউচারে ক্রিয়েট হতে পারে বা নাও হতে পারে। যেই লাইবিলিটি, কি বললাম? যেই লাইবিলিটি আমার ফিউচারে ক্রিয়েট হতেও পারে আবার নাও হতে পারে। যেমন ধর আজকে ধর আমি ধর সাপোজ এ নামক একজন পার্সনের কাছে বিল অফ এক্সচেঞ্জ কনসেপ্ট, এর কাছে 5,000 টাকা পাই, এর কাছে 5,000 টাকা পাই। তা এর কাছ থেকে আমি 5,000 টাকা চেলাম, ও বলল আমি এখন টাকা দিতে পারবো না। আমি বললাম কবে টাকা দেবে? বললো 3 মাস পর টাকা দেবে। তার মানে আমি এর উপর একটা লেটার লিখলাম, লেটার লিখে লিখলাম যে আমি তোমাকে 5,000 টাকা পাই, তুমি প্রমিস করলে, যে তুমি প্রমিস করছো যে এখন টাকা দিতে পারবে, 3 মাস পর টাকা দেবে। এই চিঠিটা লিখে আমি একে দিলাম, এ সাইন করে আমাকে দিয়ে দিল। এটা আমার কাছে কি হয়ে গেল? বিল হয়ে গেল। 3 মাস পর আমি যদি এর কাছে বিলটা, 3 মাস পর যখন আমি বিলটা একে দিয়ে দেবো, তখন এ আমাকে বিলটা রেখে টাকা দিয়ে দেবে। ঠিক তো? কিন্তু টাকা যদি আমার আজকেই দরকার হয়, এই বিলটা আমি কি করবো? বেঁচেই দেবো। কার কাছে বেচবো? ব্যাংকের কাছে বেঁচেই দেবো। ঠিক আছে? ব্যাংকের কাছে এই বিলটা বেচে দেবো। তাহলে এর, বুঝতে পারলি তো? আমি বিলটা নিয়ে কার কাছে বেচবো? ব্যাংকের কাছে বেচবো। ব্যাংকের কাছে বিলটা বেচলে ব্যাংক আমাকে টাকা দিয়ে দেবে। 3 মাস পর ব্যাংক কার কাছে যাবে টাকা আনতে? এর কাছে টাকা আনতে যাবে। এবার এ যদি তখন টাকা দিতে না পারে, তখন এ কার কাছ থেকে টাকা আদায় করবে? আমার থেকে টাকা আদায় করবে। তাহলে তাহলে আদৌ কি টাকাটা আমার দেওয়ার কথা ছিল? কিন্তু তো আমাকে দিতে হচ্ছে। এটা আমাকে, এরকম লাইবিলিটিকে বলা হয় কন্টিনজেন্ট লাইবিলিটি, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি? বলছে যে ধরনের লাইবিলিটি মানে বলছে, বলে 4 টের মধ্যে কোন লাইবিলিটিকে লাইবিলিটি বলা হয়? লাইবিলিটির মধ্যে আনেই না কন্টিনজেন্ট লাইবিলিটি। আচ্ছা, কোন নীতির উপর ভিত্তি করে মৌলিক হিসাব নিকাশের সমীকরণের ভিত্তি, এই যে তোরা যে অ্যাকাউন্টেন্সি করছিস না, অ্যাকাউন্টেন্সি আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন করলাম, আচ্ছা আমরা যে অ্যাকাউন্টেন্সি করি, জার্নাল করি, আমরা কোন নীতি ফলো করি জানি? আমরা অ্যাকাউন্টেন্সি জার্নাল করার সময় ডুয়াল অ্যাসপেক্ট বলে একটা কনসেপ্ট হয়, ডুয়াল অ্যাসপেক্ট। মনে করার চেষ্টা কর, আমরা করতাম না ডবল এন্ট্রি সিস্টেম? বলেছিলাম না ডবল এন্ট্রি সিস্টেম? আমরা যে অ্যাকাউন্টেন্সি করি কোন প্রসেস ফলো করে করি? ডবল এন্ট্রি সিস্টেম। ডবল এন্ট্রি সিস্টেম কাকে বলে? যার একদিক ডেবিট থাকবে আর একদিক ক্রেডিট থাকবে, এটা বলে ডবল এন্ট্রি সিস্টেম। তো এখানে বলেছে কোন নীতির উপর ভিত্তি করে মৌলিক হিসাব নিকাশের সমীকরণের ভিত্তিতে। আচ্ছা, মৌলিক হিসাব নিকাশের সমীকরণ মানে কি হচ্ছে? অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন তৈরি করি, মনে পড়ে অ্যাকাউন্টিং এর কিসে কি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। এই যে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন করতাম, আমরা কিসের উপর বেস করে করতাম? ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট। ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্টের উপর করতাম। ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্টের উপর। ডুয়াল অ্যাসপেক্ট, ডুয়াল মানে কি? দুটো ধারণা। অ্যাসপেক্ট মানে ধারণা, ডুয়াল মানে দুদিকের ধারণা, ঠিক আছে? তো বলছে কোন নীতির উপর ভিত্তি করে, বলছে এমন কোন প্রিন্সিপাল, যেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে অ্যাকাউন্টিং ইকুয়েশন রচনা করা হয়েছে, তৈরি করা হয়েছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। কোন ইকুয়েশনের উপর ভিত্তি করে, মানে কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে অ্যাকাউন্টিং ইকুয়েশন তৈরি করা হয়েছে? ডুয়াল অ্যাসপেক্ট। ইংলিশে বলে ডুয়াল অ্যাসপেক্ট, বাংলায় বলে দ্বৈত সত্তার নীতি। এই দেখ লিখলাম না অ্যাকাউন্টিং ইকুয়েশন, তোরা কি করেছিলি?
অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। আচ্ছা আমি তোকে একটা সিম্পল একটা উদাহরণ বলছি, গুডস পারচেজ, জার্নাল কি হতো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে কি হতো, একটা ডেবিট হতো একটা ক্রেডিট হতো, এটাই তো ডুয়াল অ্যাসপেক্ট। ডুয়াল অ্যাসপেক্ট কাকে বলে, কি বলেছিলাম, ডবল এন্ট্রি কাকে বলে, যার ডবল এন্ট্রি আমি প্রথমে শিখিয়েছিলাম বেসিক অ্যাকাউন্টিং আমি ডবল এন্ট্রি সিস্টেম কাকে বলে। দেখো তোমার কি আসলো বা কি গেল, ঠিক আছে, তোমার বিজনেসে কি আসলো বা কি গেল, এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। আর একটা অ্যাসপেক্ট কি, এই আসা আর যাওয়ার পেছনে কারণটা কি, এটাকে বলে ডুয়াল অ্যাসপেক্ট। ঠিক আছে, ডুয়াল অ্যাসপেক্ট মানে ডেবিট আর ক্রেডিট, বুঝতে পারছিস তো ব্যাপারটা। তো বলছি যে এখানে যে বলছে আমরা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টারটা শিখেছি, তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোন নীতির উপর বেস করে অ্যাকাউন্টিং তৈরি হয়, কোন নীতির উপর বেস করে, ডুয়াল অ্যাসপেক্ট নীতির উপর বেস করে। ডুয়াল অ্যাসপেক্ট কি বললাম, ডুয়াল অ্যাসপেক্ট, মনে রাখবি, ইংলিশে বলে ডুয়াল অ্যাসপেক্ট, বাংলায় বলে দ্বৈত সত্তা। ঠিক আছে, গ্যাপ, এটা তো খুব সোজা কোশ্চেন, ইংলিশে দিয়েছে, গ্যাপের ফুল ফর্ম কি জানিস তো, গ্যাপের ফুল ফর্ম হচ্ছে জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। কি বললাম, গ্যাপের ফুল ফর্ম মনে রাখতে হবে, এটা খুব কমন কোশ্চেন, আগেবারও দিয়েছিল অনেক স্কুলে। গ্যাপের ফুল ফর্ম কি বললাম, জি ফর জেনারেল, ঠিক আছে, কি লিখে, জেনারেলি, এ ফর অ্যাকসেপ্টেড, ঠিক আছে, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, মনে রাখবি গ্যাপের ফুল ফর্ম জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আচ্ছা পাঁচেরটা বলছে লেনদেন হিসাব এর বইতে লিপিবদ্ধ করার পদ্ধতি হলো একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। ওই যে একটু আগেই বললাম, আমরা যত ট্রানজাকশন, মনে করে আমরা যত ট্রানজাকশন বইতে রেকর্ড করতাম, আমরা ধর সাপোজ ধর তুই জার্নাল চ্যাপ্টার শিখেছিস, তুই যত জার্নাল আছে, জার্নালের যে চ্যাপ্টার গুলো শিখলি, ঠিক আছে, জার্নাল গুলো পড়তি, তো জার্নাল গুলো পড়ার আমরা না দুটো জিনিস হয় অ্যাকচুয়ালি আমাদের কাছে, অ্যাকাউন্টেন্সি করার জন্য দুটো মেথডই আছে অ্যাকাউন্টেন্সি করার জন্য, একটা সিঙ্গেল এন্ট্রি আর একটা ডবল এন্ট্রি। কি বললাম, একটা সিঙ্গেল এন্ট্রি আর ডবল এন্ট্রি। আচ্ছা বল দেখি জার্নাল করতে কোন মেথডে করতে, সিঙ্গেল এন্ট্রি না ডবল এন্ট্রি, বলতে পারি জার্নাল কি করতে, ডবল এন্ট্রি কাকে বলে, যার একদিক ডেবিট একদিক ক্রেডিট। আর ডবল এন্ট্রি কাকে বলে, যেখানে প্রপার অ্যাকাউন্ট মেইনটেইন করা। সিঙ্গেল এন্ট্রি মানে যেখানে প্রপার অ্যাকাউন্ট মেইনটেইন করা হয়। তো বলছে লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করার এই পদ্ধতি হলো বিজ্ঞান। আর একটা কথা, ডবল এন্ট্রি সিস্টেম হচ্ছে কি বলতো, বই মানে সাইন্টিফিক মেথড। ডবল এন্ট্রিকে বলা হয় সাইন্টিফিক, আর সিঙ্গেল এন্ট্রিকে বলা হয় আনসাইন্টিফিক। ঠিক আছে তো, তাহলে এখানে বলেই দিয়েছে, তোকে বলছে বলো এই চারটে অপশন দিলাম, এর মধ্যে কোনটা সাইন্টিফিক মেথড, কোনটা সাইন্টিফিক মেথড হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম। কারেক্ট অ্যান্সার হচ্ছে তোর দুতরফা দাখিলা পদ্ধতি কি, তোর দুতরফা দাখিলা পদ্ধতিকে ইংলিশে বলা হয় ডবল এন্ট্রি সিস্টেম। আচ্ছা এরপরে জিএসটি থেকে একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে তো, বলছে যখন একই রাজ্যের দুটি স্থানের মধ্যে, ঠিক আছে, একই রাজ্যের দুটি স্থানের মধ্যে, আচ্ছা এর কি বলে জানিস, বলছি বাংলাটা ইংলিশে বলে দিচ্ছি, যখন ধর একটা একই স্টেটের মধ্যে যখন মানে তোর ট্রানজাকশন হয়, একই স্টেটের মধ্যে যখন গুডস কেনা বেচা হয়, তখন কোন জিএসটি অ্যাপ্লাই হয়, সিজিএসটি, এসজিএসটি, এটাকে কি বলে, ইন্ট্রা জিএসটি, ইন্ট্রা স্টেট ট্রানজাকশন, একই না। এবার দেখ বাংলাতে এটাই হয়েছে, বলেছে যখন একই রাজ্যের দুটি স্থানের মধ্যে, বুঝতে পারছিস তো, একটা স্টেটের দুটি জায়গার মধ্যে, ধর কলকাতা শিলিগুড়ির মধ্যে যখন ট্রানজাকশন হচ্ছে, ও বললো স্যার সিজিএসটি আর এসজিএসটি, ঠিক বলেছে। সিজিএসটি এসজিএসটি কোনটা, এই যে রাজ্য মানে কি বলতো এসজিএসটি, আর কেন্দ্র মানে কি বলতো সিজিএসটি, বুঝতে পারলি তো। তো কোনো আমি তোকে বাংলা ইংলিশ দুটোই বলার চেষ্টা করছি, তোরা তোরা বাংলাটা যারা ইংলিশে বলছি বাংলাটা না শুনলেও চলবে, বাট আমি বলেইছি এটা, সেটা শুনলেই হবে। এই কোশ্চেন গুলো আমি ইংলিশে দিয়েছি, এর মধ্যে আছে, বাট এই কোশ্চেনটার ইংলিশটা কোথায় খুঁজে পাচ্ছি, এখন খুঁজে বের করাটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সব কটা কোশ্চেন এর মধ্যে আছে, ওটাই বলছে, আছে, সব আছে, আগে পরে আছে, সবই থাকবে। আচ্ছা 7 নম্বর, হিসাব নিকাশের মূল সমীকরণ, স্যার ইংলিশটা অ্যাকাউন্টিং ইকুয়েশন, বল দেখি, এইমাত্র বললাম অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ব্যাস হয়ে গেল, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ঠিকটা, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ঠিক আছে, বুঝতে পারছিস তো। ও তোর পরীক্ষায় এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, জিনিসটা কেমন, ও বলতে পারে যে বলো এই কোন স্টেটমেন্টটা সত্য, বলতে পারে কোন স্টেটমেন্টটা সত্য, ও চারটে স্টেটমেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। যেমন তুই কি বললি, স্যার অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, এরকম দিল না, ও জিনিস কি দিল, ও লিখলো ক্যাপিটাল ইকুয়াল টু তোর অ্যাসেট মাইনাস লাইবিলিটি, মানে দেখ, মানে ঘুরিয়ে দিতে পারে, এরকম কোশ্চেন ঘোরাতে পারে, এটাকে বলে কোশ্চেন ঘোরানো। তুই পড়ে গেছিস অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ওটাকে ঘুরিয়ে দিল, ওটাকে এই লেখাটাকে ঘুরিয়ে দিল, তুমি ভাবলাবি না, তুই খোঁজার চেষ্টা করবি যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল নেই, না ওরকম না, তখন তুই ঘোরানোর চেষ্টা করবি ও কি বলতে চেয়েছে, ঠিক আছে, ঘোরানোর চেষ্টা করে কি বলতে চেয়েছে, এবারে বুঝতে পারছিস। আচ্ছা 8 কি বলছে, বাড়ি ভাড়া চেকের মাধ্যমে দেওয়া হলে সেটি কি লেনদেন হবে,
আচ্ছা, এখানে অপশন গুলো বলছি। বাড়ি ভাড়া বলিস, আজকে ধর আমি একটা ভাড়া বাড়িতে বসবাস করি। আমি একটা তোর ভাড়া বাড়িতে বসবাস করছি, সেখানে চেকের মাধ্যমে আমাকে রেন্ট পেমেন্ট করতে হচ্ছে। চেকের মাধ্যমে যদি রেন্টটা পেমেন্ট করি, তাহলে কি হয়? জার্নাল ভাব। চেকের মাধ্যমে যদি রেন্ট পেমেন্ট করি, জার্নাল কি হয়? আমি আমি ধর এই ঘরে ধর পড়াচ্ছি, ঠিক আছে? আমি ধর এই ঘরে যে পড়াচ্ছি, আমার প্রতি মাসে ঘর ভাড়া হচ্ছে ৫,০০০ টাকা করে। তো বাড়িওয়ালাকে ৫,০০০ টাকা ঘর ভাড়া দিতে হবে। আমি তাকে চেকের মাধ্যমে পেমেন্ট করতে, জার্নাল কি করবো বল? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এবার বলছে, বলো এটা কি ধরনের ট্রানজাকশন? এটা কি ক্যাশ ট্রানজাকশন? এটা কি বাকি মানে বুঝিস তো? বাকি ট্রানজাকশন? তারপর হচ্ছে তোর এটা কি ইন্টারনাল ট্রানজাকশন? এটা কি এক্সটার্নাল ট্রানজাকশন? কি মনে হয় এটা কি ট্রানজাকশন? এটা আমি তো ইংলিশে বলে দিলাম, বল। এই যে আমার যে বাড়ি ভাড়াটা দিতে হচ্ছে প্রতি মাসে, এটা কি ক্যাশ ট্রানজাকশন? এটা কি বাকি? আরে বাকি ট্রানজাকশন কখন হয়? টাকা বাকি থাকে। আর তারপর হচ্ছে এটা কি ইন্টারনাল এক্সটার্নাল? কেন ইন্টারনাল হবে, কেন এক্সটার্নাল হবে? এইগুলো হচ্ছে ক্যাশ ট্রানজাকশন। বুঝতে পারলি তো? ক্যাশ ট্রানজাকশন এটা কি বলে? ক্যাশ ট্রানজাকশন। তাহলে বুঝতে পারলি নগদ লেনদেন। ৯টা, লেনদেনের সঙ্গে ২ এর অধিক হিসাব কাজ জড়িত থাকলে, ঠিক আছে? আচ্ছা স্যার, এটা কি বলেছে লাইনের মানে? বহুবার পড়েছি জার্নাল, মনে করার চেষ্টা কর। ধর একটা আমি বলছি কিন্তু, হ্যাঁ লিখছি এখানে, দেখ। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। বল দেখি এটা কি জার্নাল? আর একটা উদাহরণ দিচ্ছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? তোর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। বলিস না করাই নেই এগুলো? উদাহরণগুলো জানতে চাইছি, বলে। তারপর বললো ধর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, টু সেল অ্যাকাউন্ট। উল্টো করে দিই, দাঁড়া, এটা পারচেস অ্যাকাউন্ট ডেবিট করে দিই টু ক্যাশ অ্যাকাউন্ট টু রাম অ্যাকাউন্ট। বল এটা কি জার্নাল? এটা কি জার্নাল? এটা কি জার্নাল? বলতে পারো? তাহলে হ্যাঁ বল। প্রথমটা কি? প্রথমটার অ্যান্সার কি বলে বল? প্রথমটা হচ্ছে সিম্পল জার্নাল। তারপর অ্যান্সার কি? তারপর অ্যান্সারটা কি? এটাকে বলে কম্পাউন্ড জার্নাল, এটাকেও বলে কম্পাউন্ড জার্নাল। বুঝা গেল? তাহলে বুঝতে পারলি? অ্যান্সার হয়ে গেল। তার মানে এখানে ৯ নম্বর কোশ্চেন এটাই জানতে হয়েছে। তাই তো বুঝেছিলাম না? না বোঝার কি আছে? করাই নেই এগুলো, এগুলো সব করানো। বলছে লেনদেনের সঙ্গে ২ এর অধিক হিসাব খাত জড়িত। স্যার মানে ডেবিটে দুটো আইটেম থাকতে পারে বা ক্রেডিটে দুটো আইটেম থাকতে পারে, তাকে বলে কম্পাউন্ড জার্নাল। কম্পাউন্ড মানে মিক্সড জার্নাল। তাহলে এরকমই তোকে আমি দেখ দেখ অসুবিধা নেই, বাংলা ইংলিশে দুটোই বুঝিয়ে দিচ্ছি এবার, ঠিক আছে? অ্যান্সার এখানে যতই লেখা থাকুক আমি বুঝিয়ে দিচ্ছি। এবার দেখ তারপর একটা কি বলেছে, চন্দনের কাছ থেকে ২৫,০০০ টাকার পণ্য কেনা হলো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে ১০,০০০ টাকা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? ১০,০০০ টাকা দিয়ে দেওয়া হলো। কি ১৫,০০০ টাকার জন্য কোন হিসাব খাতকে ডেবিট বা ক্রেডিট করবো? এত ভাবতে হবে না, এত ভাববি না। তুই মনে কর জিনিসটা কি বলেছে? বলছে স্যার চন্দনের কাছ থেকে ২৫,০০০ টাকার জিনিস কিনেছি। তো বল গুডস কিনলে জার্নাল কি হয়? বল স্যার পারচেস অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ কি না? মানে তোরা কিন্তু অপশনের দিকে তাকাবি না, অপশনের দিকে আগে তাকাবি না, তুই আগে না জিনিসটা একটু ভেবে নি। চন্দনের কাছ থেকে গুডস কিনেছি, গুডস কিনলে তাকে কি বলে? পারচেস ডেবিট ২৫,০০০ টাকার থেকে, স্যার চন্দনের থেকে। লিখবো টু চন্দনের থেকে। শুনছিস তো? সবাইকে মন দিয়ে বলছি, শোন কিন্তু। বল না, চন্দনের থেকে গুডস কিনেছি, গুডস কিনে জার্নাল কি হয়? পারচেস অ্যাকাউন্ট ডেবিট। কত টাকার গুডস কিনেছি? ২৫,০০০ টাকা। কার থেকে? চন্দনের থেকে। এবার বলছে সঙ্গে সঙ্গে ১০,০০০ টাকা দিয়ে দিয়েছে। তাহলে তুই বল চন্দনের কাছে কত টাকা পাবো? ১৫,০০০ টাকা। এই জগতেই নেই, ঠিক আছে? ঠিক আছে, চন্দনের থেকে ২৫,০০০ টাকার গুডস কিনেছি। তা চন্দন ইতিমধ্যে ১০,০০০ টাকা দিয়ে দিয়েছে, তাই চন্দনের কাছে আমি আর কত টাকা? ১৫,০০০ টাকা। তাহলে চন্দন কত লিখবো এখানে? ১৫,০০০ টাকা। আর ক্যাশ কত লিখবো বল? ১০,০০০ টাকা। তুই দেখ আমি কিন্তু এখনো অপশন দেখেইনি, আমি কেন অপশন দেখবো আগে? জানলে অপশন দেখবো কেন? বলছে বাকি ১৫,০০০ টাকার জন্য কোন হিসাব খাতকে ডেবিট অথবা ক্রেডিট করা হবে? বাকি ১৫,০০০ টাকার জন্য কোন হিসাব খাতকে ক্রেডিট করলাম? চন্দনকে। তাহলে অ্যান্সার কি হবে? চন্দনকে ক্রেডিট। বুঝতে পারলি অ্যান্সারটা? কত সুন্দর সোজা বলছে। এটা হচ্ছে জার্নাল। পরীক্ষায় এরকম জার্নাল দেবে। পরীক্ষায় তোকে জার্নাল লিখতে দেবে না, ও দেবে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এই কোশ্চেন দেবে। বুঝতে পারলি তো? আশা করি বুঝতে পেরেছি এটা। ১০ দেখ ১০টা কোশ্চেন। কঠিন লাগলো কোশ্চেন গুলো? বাংলা লেখা থাকুক, আমি তোকে বলে দিচ্ছি ব্যাপারগুলো, ঠিক আছে তো? বাংলা লেখাগুলো কখনো যদি বুঝতে অসুবিধা হয়, তুই দেখবি এই কোশ্চেন গুলো তোর ইংলিশে আছে। অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবি, বলে দেবো, ঠিক আছে তো? ১১টা, যখন কোনো বাকি লেনদেন কোনো বিশেষ জাবেদায় দাখিল করা যায় না, তা কোথায় দাখিলা করা হয়? বলে দিচ্ছি, শুনে নে কিন্তু ভালো করে শোন। যখন কোনো বাকি লেনদেন
ঠিক আছে, বাকিতে যখন ট্রানজাকশন হবে, বাকি লেনদেন কোনো বিশেষ যাবে না। স্যার এই বাংলাটা আমি বুঝতে পারছি না। তোরা যারা বাংলা বলছিস তারাও বলছে বাংলা বুঝতে, যারা ইংলিশ হবে তারা তো বাংলা বুঝতেই পারছে, এটাই বলছি। তোদের একটা চ্যাপ্টার করেছিলাম মনে পড়ে, ডেমো ডেমো বলে একটা চ্যাপ্টার করেছিলাম মনে পড়ে? আমি কি বলেছিলাম? আমাদের ডেইলি লাইফে যত ট্রানজাকশন হয়, কি বলেছিলাম মনে পড়ছে? ভালো করে শোন মন দিয়ে, তাহলে এই কোশ্চেনটা বুঝতে পারবে। কিচ্ছু বলেনি কোশ্চেনটা বলে। আমাদের ডেইলি লাইফে যত ট্রানজাকশন হয় তার মধ্যে আমরা ডে বুকে কি কি শিখেছিলাম? স্যার স্পেশাল পারপাস অফ ডে বুকে কি কি শিখেছিলাম বল? একটা পারচেজ ডে বুক, যত গুড ধারে কিনবো সেটা যে বইতে রেকর্ড করা থাকে কি বলে? পারচেজ ডে বুক। যত বুকস, সরি, যত গুডস আমরা ধারে বেচবো সেটা কোন বইতে রেকর্ড করবো? সেল ডে বুক। তেমনি পারচেজ রিটার্ন বুক ছিল, সেল রিটার্ন বুক ছিল, বিল রিসিভেবল ছিল, বিল পেবল ছিল, আর কি বুক ছিল? ক্যাশ বুক ছিল। এই 7-8টা বইয়ের মধ্যে যেই সমস্ত এন্ট্রি রেকর্ড করা হয় সেগুলো কোথায় চলে যায় মনে পড়ে? জার্নাল প্রপার বলেছিলাম মনে পড়ে? তাই এখানে বলে যে যখন কোনো বাকি লেনদেন, বাকিতে ট্রানজাকশন হয়েছে, ট্রানজাকশন বাকিতে হয়েছে। স্যার ট্রানজাকশন বাকিতে হয়েছে কি ধারে গুডস কিনেছে? আরে ধারে গুডস কিনলে তো পারচেজ বুকে চলে যাবে। বলছে তুমি বাকিতেই ট্রানজাকশন করেছো, কিন্তু কোনো বইতে তুমি নিতেই পারো না। তো সেটা কোন বইতে যাবে? কোনো বইতে দিতে না পারলে, কোনো বইতে নিতে পারিসনি মানে পারচেজ বুকে নিতে পারিসনি, ক্যাশ বুকে নিতে পারিসনি, সেল বুকে নিতে পারিসনি, পারচেজ রিটার্ন পারিসনি, সেল রিটার্ন পারিসনি, বিল রিসিভড সপ্তাহে একটা বইতেও পারিসনি। তাহলে তার জায়গা কোথায়? তার জায়গা কোথায়? জার্নাল প্রপার, জার্নাল প্রপার, তার জায়গা জার্নাল প্রপার। ঠিক আছে, এই দেখ লিখে দিয়ে প্রকৃত জাবেদা মানে জার্নাল প্রপার। জাবেদা মানে জার্নাল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি কোশ্চেনটা মানে বোঝ। ওই যে বললাম, আমি যদি কোশ্চেনটা জাস্ট একবার চোখ বোলালাম, চোখ বুলিয়ে যদি অপশনের দিকে ভাবার চেষ্টা করি, তাহলে মানে অ্যান্সার ভুল হবে। আমাকে আগে না কোশ্চেনের মানেটা বুঝতে হবে। সে বাংলায় পড়িস বা ইংলিশে পড়িস, মানেটা আগে বোঝ, তারপর তুই অ্যান্সার ইজিলি হয়ে কিছু নেই। নেক্সট, হ্যাঁ, যে বিলের টাকা নির্দিষ্ট দিনে পাওয়া যায়। শোন, যে বিলের টাকা নির্দিষ্ট দিনে পাওয়া যায়, এটা তো বিল করেছিলাম, বিল অফ এক্সচেঞ্জ। মানে যেই বিলের টাকাটা আমরা নির্দিষ্ট দিনে পাই, আজকে ধর আমি ওর কাছে 5,000 টাকা পাই, তাই 3 মাস পর ওকে যেতে বললাম, 3 মাস পর ওর কাছে যাবো টাকা আনতে। তার মানে কি 3 মাস পর আমি ওকে গিয়ে ওই বিলটা দেখালাম, মানে কাগজটা দেখালাম, ও আমাকে টাকাটা দিল। এটাকে কি বিল বলে? এখানে লিখেছে একটা দেয় বিল, একটা প্রাপ্য বিল, একটা বকেয়া বিল। আমি ইংলিশ বলি শোনো। দেয় বিল মানে কি বলতো? বিল পেবেল, ওর কাছে পেবেল, আমার কাছে কি এটা? রিসিভেবল। আমি কি এই বিলটা দেখে বিলে লিখে টাকাটা পাবো না দেব? পাবো। পেলে কি হয়? প্রাপ্য, রিসিভেবল। এই প্রাপ্য বিলকে ইংরেজিতে বলা হয় কি বলতো? বিল রিসিভেবল। তাহলে বুঝতে পারলি প্রাপ্য বিল কাকে বলে? তোরা যারা বাংলায় করছিস তাদেরও তো বলছি, যদি বাই চান্স যদি তার এটা বোর্ডে তো করবে না, স্কুলে করতে পারে। যদি ধর দেখা গেলো পুরো বাংলায় দিয়ে দিবি, পুরো বাংলায় দিয়ে দিলে সমস্যায় পড়ে যাবি। বাংলায় দিলে কিন্তু তোকে পড়ে যেতে হবে। আর যারা ইংলিশ পড়ছে তারা তো ইংলিশে পড়ছে, তো ইংলিশ দেবেই কোশ্চেন। বাট আমি বলে দিচ্ছি কেন, দেখ আমি কেন বলছি ব্যাপারগুলো। এই কোশ্চেন গুলো ভালো কোশ্চেন, এই কোশ্চেন গুলোকে তুই অমিট করতে পারবি। ঠিক আছে, এই কোশ্চেন গুলো অমিট করতে পারবি, এই কোশ্চেন গুলো তোকে পড়ে যেতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, 13 নম্বরটা, আসবাবপত্র কেনার খরচ ক্রয় হিসেবে নথিভুক্ত করা হয়েছে, এটি যে ফুলের উদাহরণ। আচ্ছা শুনবো বুঝবো, কিন্তু বারবার বলছি বাংলা, আবার বলছি তোরা যারা বাংলা পড়ে বুঝতে অসুবিধা হচ্ছে আমি বুঝাচ্ছি। আসবাবপত্রকে ইংরেজি বলে ফার্নিচার। ঠিক আছে, ফার্নিচার। ফার্নিচার কেনার খরচ, ফার্নিচার কিনতে খরচ হিসেবে, ক্রয় হিসেবে নথিভুক্ত করা হয়। কি বলতে জানিস? ভালো করে শোন, কি বলছেন? আমরা ফার্নিচার কিনলে জার্নাল কি করতাম মনে আছে? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছেন? ফার্নিচার কিনেছে লিখে দিয়ে পারচেস অ্যাকাউন্ট ডেবিট। আমরা রেক্টিফিকেশন এরর করেছিলাম, অনেকগুলো ভুল করেছিলাম। বলতে এটা কি ভুল ছিল বলতে পারবি? এররস অফ বল, বলছিস এররস অফ বল। অবশ্যই এররস অফ প্রিন্সিপাল, এটাকে এররস অফ প্রিন্সিপাল বলে। এটা তো অডিটেও পড়ালাম। এররস অফ প্রিন্সিপাল কাকে বলে? লিখতে হবে ফার্নিচার, তুই লিখে দিয়ে পারচেস। এটা অ্যাকাউন্টেন্ট ভুল করেছে। কিসের ভুল? ও পারচেস লিখতে হবে, সরি ফার্নিচার লিখতে ফার্নিচারের জায়গায় পারচেস লিখে, এটা নীতিগত ভুল। এটাকে নীতিগত ভুল বা এররস অফ প্রিন্সিপাল বহুবার করেছিলাম, বহুবার। আমি শুধু একদিনই করেছিলাম নীতিগত ভুল, শুধু নীতিগত ভুলের যত রকমের অঙ্ক সব করেছিলাম, একদিন ধরে শুধু করেছিলাম নীতিগত ভুল, মানে এররস অফ প্রিন্সিপাল। এটাকে বলে এররস অফ প্রিন্সিপাল। ঠিক আছে, নীতিগত ভুল। নীতিগত ভুল কাকে বলে জানিস তো? আমরা পড়েছিলাম না এক্সপেন্ডিচারকে দুভাবে ভাগ করা যায়, একটা রেভিনিউ একটা ক্যাপিটাল। হবে ক্যাপিটাল লিখে দিয়েছি রেভিনিউ, বা হবে রেভিনিউ লিখে দিই ক্যাপিটাল। এরকম ভুলকে বলা হয় এররস অফ প্রিন্সিপাল। ঠিক আছে তো? আচ্ছা, 14 নম্বরটা কি বলছে? দৈনন্দিন বিক্রয় বই। স্যার ইংলিশটা বলুন। দৈনন্দিন বিক্রয় বই, সেলস ডে বুক। সেলস ডে বুকে 5,000 টাকা বেশি লেখা হয়েছে। সেলস ডে বুকে 5,000 টাকা বেশি লেখা হয়েছে। রিয়া মিল, স্যার রিয়া মিল ইংরেজিতে কি বলে? ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স তৈরি করার সময়
তৈরি করার আগে ভুলটি ধরা পড়লো বললে কি করতে হবে? আচ্ছা, সেল ডেবোকে যত টাকা লেখা উচিত ছিল, সেল ডেবোকে তো যত টাকা লেখা উচিত ছিল তুই 5,000 টাকা বেশি লিখে দিয়েছিস। আর ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগেই তুই ভুলটা ধরে ফেলেছিস। তাহলে কি হবে? সেল অ্যাকাউন্টে তুই দেখ, আমি ছোট করে যদি বোঝাই, এটা ধর সেল অ্যাকাউন্ট, এটা ধর সেলস অ্যাকাউন্ট, এটা ধর ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। বলছে সেলস অ্যাকাউন্টে 5,000 টাকা বেশি লিখেছিস। তা সেলস অ্যাকাউন্টে আমরা লিখি কোন দিকে? সবসময় ক্রেডিট দিকে লিখি, ক্রেডিট দিকে লিখি। এই দিকে 5,000 টাকা বেশি লিখেছিস, তুই ডান দিকে বেশি লিখে দিয়েছিস। তা ঠিক করতে গেলে কি করতে হবে বল? সিম্পল ব্যাপার, বুঝতে পারছিস? জাস্ট নর্মাল সিম্পল জিনিস। আরে নর্মাল জিনিস, তুই একটা দাড়ি পাল্লা দেখেছিস তো? দাড়ি পাল্লা এইদিকে কি বসে? আমরা এইদিকে ওয়েট বসাই, আর এইদিকে কি বসাই? গুডস বসাই। তো ওয়েট ধর এখানে 1 কেজি চাপিয়েছিস, আর এখানে ধর মালটা কি হয়েছে? এখানে ধর 1 কেজি জায়গায় 1 কেজি 500 হয়ে গেছে। তাহলে তুই কি করবি? তোর কাছে কি, তোর কি করা উচিত? হয় এখানে আরো 500 গ্রাম ওয়েট চাপাবি, আর না হলে এখান থেকে 500 সরাবি, তাই তো করবি। এটাই তো ব্যালেন্সিং করা হয়। দাঁড়ি পারলে কি হয় মাপে? এটাই তো মাপে, নাকি এখনো বুঝিসনি? বলছে তুই সেলস অ্যাকাউন্টে তুই কত টাকা বেশি দেখি? 500 টাকা। এইদিকে তুই 500 টাকা বেশি দেখিস। তা ঠিক করতে গেলে কি করতে হবে? 500 টাকা এই দিক যদি 500 টাকা করে দিস, তাহলে তো ঠিক হয়ে যাবে। বলে স্যার আপনি কাজ করুন, এখান থেকে 500 টাকা মুছে দিন। অ্যাকাউন্টে মোছা যায়, অ্যাকাউন্টে মোছানো যায় না, অ্যাকাউন্টে কিন্তু মোছা যায় না। বুঝতে পারলি তো? অ্যাকাউন্টে এমন নেই ইরেজার দিলাম, ইরেজার দিয়ে আমার দেখাতে হবে, ধর সাপোজ ধর এখানে দেখাতে হবে 1,000 টাকা। আমি দেখিয়ে দিয়েছি কত জানিস? 1,000। স্যার আপনি কাজ করুন না, আপনার 1,000 দেখাতে হবে, আপনি 1,500 দেখিয়েছেন। তাহলে আপনি কাজ করুন না, মুছে দিন। বুঝতে পারবেন? অ্যাকাউন্টে মোছা যাবে। অ্যাকাউন্টে মুছতে গেলে কি করতে হবে জানিস? তুই এখানে 500 বেশি দেখিস, তুই এখানে 500 করে দিস, তাহলে মিটে গেল। হ্যাঁ কি না বল? মিটলো কি মিটলো না? বল দেখি, মিটলো কি মিটলো না? এই দেখ, এখানে 1,500 টাকা লিখেছিস, তোকে লিখতে হবে 1,000। তা 500 বেশি লিখেছিস, তাহলে 500 কে এডিট করে দে। তাহলে কি হবে? 1,500 করলে 1,000 হচ্ছে। এখানে কি বলেছে? বলছে বলছে সেলস ডেমোকে 5,000 টাকা বেশি লেখা হয়েছে, ঠিক আছে? আর ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে ভুলটা ধরা পড়ে গেছে। তাহলে কি করবো? সেলস অ্যাকাউন্টে যদি 5,000 টাকা ডেবিট করতে হয়, স্যার 5,000 টাকা ডেবিট কেন হবে? তুই 5,000 টাকা বসালি কোন দিকে? বসালি ডেবিট দিকে বসালি। তো 5,000 টাকা ডেবিট করলি, ডেবিট করলি। এগুলো জিনিসগুলো তোকে বুঝতে হবে, এগুলো পড়েছিলি আগে। আচ্ছা, এখন যদি তোকে উল্টো বলবে, সেলস অ্যাকাউন্টে 5,000 টাকা কম লেখা হয়েছে, শুনলি তো? সেলস অ্যাকাউন্টে 5,000 টাকা কম লেখা হবে। তাহলে রিয়ামি মানে ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে কি করলি ভুলটি? ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে যদি তুই ভুলটা ধরে ফেলতে পারিস, তাহলে কি করতে হবে? তখন কি হবে? এখন বললাম 500 টাকা কি করতে হবে? 5,000 টাকা কি করতে হবে? ডেবিট করতে হবে। তখন 5,000 টাকা কি করতে হবে? ক্রেডিট করতে হবে। সিম্পল জিনিস। আচ্ছা, এখানে না বানানটা ভুল লেখা আছে, সজ্জিতি বলে কিছু হয় না, এটা হবে সঞ্চিতি। এটা হবে সঞ্চিতি। স্যার সঞ্চিতিকে ইংরেজি কি বলে বল? তোরা পড়েছিলাম, মনে পড়ে? কোন চ্যাপ্টার পড়েছিলাম বল? আচ্ছা তোদেরকে জিজ্ঞাসা করছি, লাস্ট চ্যাপ্টার কি ছিল অ্যাকাউন্টসে? বল অ্যাকাউন্টসের লাস্ট চ্যাপ্টারের নাম কি ছিল? বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে? লাস্ট চ্যাপ্টার আগের চ্যাপ্টারের নাম কি ছিল? রিজার্ভ এন্ড প্রভিশন। রিজার্ভ এন্ড প্রভিশন, ঠিক আছে তো? তো তো বল, রিজার্ভ মানে কি বলেছিলাম, আর প্রভিশন মানে কি বলেছিলাম? প্রভিশন মানে বলেছিলাম সংস্থান, আর রিজার্ভ মানে কি বলেছিলাম? সঞ্চিতি। রিজার্ভ মানে সঞ্চিতি, ঠিক আছে তো? সঞ্চিতি হলো আসলে কি? সঞ্চিতি জিনিসটা কি? লাভের বন্টন, ঠিক আছে? আচ্ছা আমি তোকে ইংলিশটা বলে দিচ্ছি, সঞ্চিতিকে ইংরেজিতে বলে রিজার্ভ। সঞ্চিতিকে ইংরেজিতে বলে রিজার্ভ। রিজার্ভ জিনিসটা কি মনে আছে? আমি তোর দুটো অপশন বলি, চারটে বাদ, দুটো অপশন বলি। বল, চার্জ এগেন্স প্রফিট, অ্যাপ্রোপ্রিয়েশন অফ, কি বলেছিলাম? রিজার্ভ কি বলেছিলাম? চার্জ এগেন্স প্রফিট নাকি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। এই যে লাভের বন্টনকে ইংরেজিতে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, ঠিক আছে? বুঝতে পারলি তো? দেখ, কঠিন লাগলো এটা? ইংলিশ বলে দিলাম দেখ, কঠিন লাগলো। ইংলিশ বলে দিলাম বলে কঠিন লাগলো। দেখ বাংলাটা দেখ, দেখতে পাচ্ছিস তো? সঞ্চিতি হলো কি আসলে? সঞ্চিতি মানে তোরা যারা ইংলিশ পড়ছিস তারা সেই ইংলিশটা পড়লেই হবে, যারা বাংলা পড়ছিস কিন্তু তারা কিন্তু ইংলিশ বাংলা দুটোই পড়িস কিন্তু। বুঝতে পারলি? তাদের সমস্যায় পড়বি কিন্তু। সঞ্চিতি হলো কি? না আগের বার আমি দেখেছিলাম, আমি দেখি স্কুলের কোশ্চেন দিয়েছিলাম না, যেমন প্রাইসটা যে পুরোপুরি বাংলায় করেছে, প্রাইসটা পুরোপুরি বাংলায় করেছে, বাংলা যেন পুরোপুরি বাংলা, ইংরেজি যেন পুরোপুরি ইংলিশ। কিন্তু দমদম পার্কে একটাই কোশ্চেন করেছিল, দমদম পার্কে একটাই কোশ্চেন করেছিল। হ্যাঁ, মানে মানে বাংলাটা লিখেছিল, বাংলার ব্যাকেটে ইংলিশ করেছিল। খুব সুবিধা, এই কোশ্চেন আমার বেশি সুবিধা। হ্যাঁ, ওই যারা বাংলায় পড়ে অ্যাকাউন্টস মানে তো ইংলিশেই করে, যতই আপনি বাংলায় থিওরি পড়ুক, টার্মগুলো তো ইংলিশে পড়ে, তো বাংলা ব্যাকেটে ইংলিশ দিয়েছিল, ওর জন্য খুব সুবিধা হয়েছে।
অনেক স্কুলে করেছিল, আবার অনেক স্কুলে করে। ঠিক আছে, অনেক স্কুলে করেছে আর অনেক স্কুলে করে না। অনেক স্কুলে কি করে দেখ, আমি বলি গল্পটা, মানে আমার যতদূর মনে হয় এটাই করেছিল। যাদের ইংলিশ ভার্সন তাদের ইংলিশের বই থেকে, বইয়ের পেছন থেকে ওটা ফটো ফটো তুলে তৈরি করে দিয়ে দিল, আর যারা বাংলা বাংলা তুলে দিয়ে দিল, খাটতে হলো না বেশি। কিন্তু যদি আলাদা করতে হয় না, খাটতে হবে কি, বাংলাটাকে ট্রান্সলেট করতে হবে, ইংলিশে নিয়ে আসতে হবে। দেখ, রিজার্ভ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। ঠিক আছে, বোঝা গেল তো? শোন শোন শোন, 16 নম্বরটা বলছে, নিচের কোন দুই ধরনের সঞ্চিতি হলো মুনাফা জাতীয় সঞ্চিতি? নিচের কোন সঞ্চিতি হলো মুনাফা জাতীয় সঞ্চিতি? দেখ, মুনাফা জাতীয় সঞ্চিতি মানে কি স্যার? মুনাফা জাতীয় সঞ্চিতি ইংরেজি কি বলে? রেভিনিউ রিজার্ভ। কোনটাকে রেভিনিউ রিজার্ভ বলে? এর মধ্যে রেভিনিউ রিজার্ভ কোনটা জানিস তো? দেখ, এই দেখ, সাধারণ সঞ্চিতি আর নির্দিষ্ট সঞ্চিতি দুটোকেই, সাধারণ সঞ্চিতিকে বলে জেনারেল রিজার্ভ, আরকে বলে স্পেসিফিক রিজার্ভ, দুটোই রেভিনিউ রিজার্ভের মধ্যে পড়ে। তুই যদি খাতা খুলিস রিজার্ভের প্রভিশন চ্যাপ্টারে লেখা ছিল, রিজার্ভের শ্রেণীবিভাগগুলো লেখা ছিল, রিজার্ভকে কিরকম, ক্যাপিটাল রিজার্ভ, রেভিনিউ রিজার্ভ সব লেখানো ছিল। এখন বইটা দেখ, বলছি লেখানো ছিল, সব লেখানো ছিল, তো পড়তে হবে না এগুলো, সব দাগ দিয়ে দিয়েছিলাম। এই দেখ, লেখানো ছিল, বইতেই লেখানো ছিল। এই দেখ, রেভিনিউ রিজার্ভ কে দুভাগে ভাগ করা যায়, একটা জেনারেল রিজার্ভ, একটা স্পেসিফিক রিজার্ভ। একটা জেনারেল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ। তো বলছে নিচের কোন ধরনের রিজার্ভ হলো রেভিনিউ রিজার্ভ? রেভিনিউ রিজার্ভ কোনটা? এই সাধারণ সঞ্চিতিকে ইংরেজিতে বলে জেনারেল রিজার্ভ, আর নির্দিষ্ট সঞ্চিতিকে বলা হয় কি, তোর স্পেসিফিক রিজার্ভ। এটা না, এই অ্যান্সার হবে। স্পেসিফিক রিজার্ভের বাংলা হচ্ছে বিশেষ সঞ্চিতি। এটা কারেক্ট অ্যান্সার এ হবে, বি হবে না। ঠিক আছে, বি হবে, এ হবে। বুঝতে পারলে? বি হবে না, এ হবে। কারণ হচ্ছে তোর নির্দিষ্ট সঞ্চিতিকে তোর ইংলিশে স্পেসিফিক রিজার্ভ বলে না, স্পেসিফিক রিজার্ভ হচ্ছে তোর বিশেষ সঞ্চিতি। এটা হবে, এটা হবে, 16 অ্যান্সার এ হবে। ঠিক আছে, একটু একটু ওইটা তো ওখানে তো অত ধর, আমি যে পিডিএফ দিয়েছি ওখানে অ্যান্সার করা আছে, অ্যান্সার একটু ভুল আছে, একটু ঠিক করে নে, বইয়ের মধ্যে লিখে রাখতো। সেট 5 এর 16 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এ হবে। মানে পরে মুখস্থ করলে, হ্যাঁ হ্যাঁ, বইও ভুল আছে। 16 নম্বরটা এ হবে, ঠিক আছে তো? লিখে রাখতে এক জায়গায়, সেট 5 এর 16 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এ হবে। কারণ তুই যদি মুখস্থ করি, এটা থেকেই তো মুখস্থ করে চলে যাবে, ভুল লিখাতে চলে আসবে। 17টা কি বলছে? যে উৎস থেকে কোনরূপ লভ্যাংশ বন্টন করা যায় না। কোথা থেকে লভ্যাংশ মানে কি স্যার? লভ্যাংশ মানে বলুন, ডিভিডেন্ড। ডিভিডেন্ড। মুনাফা জাতীয় সঞ্চিতি কি বলতো? মুনাফা জাতীয় সঞ্চিতিকে বলা হয় রেভিনিউ রিজার্ভ, রেভিনিউ রিজার্ভ। ভবিষ্যৎ ব্যবস্থাকে বলা হয় প্রভিশন। সাধারণ সঞ্চিতি এইমাত্র বললাম জেনারেল রিজার্ভ। নির্দিষ্ট সঞ্চিতি, ঠিক আছে তো? নির্দিষ্ট সঞ্চিতি বাংলাটা আমি দেখছি পরে, ইংলিশটা বলছি। নির্দিষ্ট সঞ্চিতি মানে বলছে কোথা থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায় না, জানিস? একমাত্র প্রভিশন থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায়। প্রভিশন থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায়, সব জায়গা থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায়, কিন্তু প্রভিশন থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায়। প্রভিশন থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায়, যে কোনো রিজার্ভ থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে পারবো, কিন্তু প্রভিশন থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে পারবো। ওইটা একটু দেখি, আমি নির্দিষ্ট সঞ্চিতি ইংলিশটা দেখতে লিখেছি।
এটা বলছে বইতে নির্দিষ্ট সঞ্চিতিকে ইংলিশে বলছে স্পেসিফিক রিজার্ভ, এটাকে স্পেসিফিক রিজার্ভ বলছে। এটাকে স্পেসিফিক রিজার্ভ বলছে রে। বুঝতে পারলি? যে আগের কোশ্চেনটা বললাম না, নিচের কোন দুই ধরনের সঞ্চিতি হলো মুনাফা জাতীয় সঞ্চিতি? একটা তো জেনারেল রিজার্ভ, এটা হচ্ছে রেভিনিউ রিজার্ভের মধ্যে পড়ে, আর একটা স্পেসিফিক রিজার্ভ, এটাও রেভিনিউ রিজার্ভের মধ্যে পড়ে। তো এখানে বইতে বলেছে কি নির্দিষ্ট সঞ্চিতিকেই বলছে, এটাই হবে। আগের যে অ্যান্সারটা বইতে এটা যে করা ছিল এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে। কারণ হচ্ছে বইতে এই বাংলাতেই একটা সমস্যা, এটাই হবে, ঠিকই ছিল। আগেরটা যে লিখলি না ওটা কেটে দে, এটা ঠিকই হবে, এটাই হবে অ্যান্সার। একটা হচ্ছে জেনারেল রিজার্ভ আর একটা হচ্ছে স্পেসিফিক রিজার্ভ, একটা জেনারেল রিজার্ভ একটা স্পেসিফিক রিজার্ভ। বলছে চারটে অপশন বলেছে বলো এর মধ্যে কোন দুটো রেভিনিউ রিজার্ভ। স্পেসিফিক রিজার্ভ হচ্ছে এক ধরনের রেভিনিউ রিজার্ভ, আর জেনারেল রিজার্ভ হচ্ছে রেভিনিউ রিজার্ভ। এবার বলেছে 17টা বলছে কোথা থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায় না। দেখ, রেভিনিউ রিজার্ভ থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায়, জেনারেল রিজার্ভ থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায়, আবার স্পেসিফিক রিজার্ভ থেকেও ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায়। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায় না, প্রভিশন থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা যায়। কারেক্ট অ্যান্সার এটা হলো 17টা। 18 নম্বর কোশ্চেন, কোন নির্দিষ্ট ব্যাংকের উদ্দেশ্যে লিখিত দাবিমাত্র পদেয় বাণিজ্যিক হুন্ডি কি? অ্যাকচুয়ালি বিল অফ এক্সচেঞ্জের মধ্যে না তিনটে জিনিস থাকে, জানিস বিল অফ এক্সচেঞ্জে কি কি জিনিস থাকে? বিল অফ এক্সচেঞ্জ, এই যে এখানে বলছে কোন নির্দিষ্ট ব্যাংকের উদ্দেশ্যে লিখিত দাবিমাত্র পদেয় বাণিজ্যিক হুন্ডিকে কি বলা হয়? এটাকে চেক বলা হয়। চেক, চেক জিনিসটা দেখেছিস তো তোরা? চেক, চেক তো দেখেছিস। চেকটা কি? পার্টিকুলার এই ব্যাংকের চেক এই ব্যাংকেই জমা দিতে হবে। ঠিক আছে, বলছি কোন নির্দিষ্ট ব্যাংকের উদ্দেশ্যে, কোন নির্দিষ্ট ব্যাংকের উদ্দেশ্যে লিখিত দাবিমাত্র পদেয় বাণিজ্যিক হুন্ডিকে বলা হয় চেক। 19 নম্বরটা একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা করেই দেবো এখন। হ্যাঁ, পাশে এখানেই করে দিচ্ছি। এটা বিল অফ এক্সচেঞ্জে অঙ্ক দিয়েছে, ভালো করে শুনবি অঙ্কটা। 20,000 টাকার বাণিজ্যিক হুন্ডির মেয়াদ পূর্তির দিন 3/4/24 হলে, ঠিক আছে, হুন্ডিটি 3/3/24 তারিখে ব্যাংক থেকে ভাঙানো হলে ব্যাংক 6% হারে যে বারটা কেটে নেবে তা হলো। ভালো করে শুনবি কি বলেছে। ধর একটা বিল ছিল আমার কাছে, 20,000 টাকার বিল ছিল। আমার কাছে একটা 20,000 টাকার বিল ছিল, যেই বিলের টাকাটা আমার পাওয়ার কথা এই তারিখ। শুনছিস তো? আমি পুরো ইংলিশেই বলছি তোদের ভাষায়। আমার কাছে একটা 20,000 টাকার বিল ছিল, সেই বিলের টাকাটা আমি পাবো কবে? এই 3/4/24 পাবো। কিন্তু আজকে আমার টাকার দরকার। আজকে কোন তারিখ? আজকে 3/3/24, মানে 1 মাস পর আমি 20,000 টাকা পাবো, কিন্তু 1 মাস আগে আমার টাকার দরকার। সেই 1 মাস আগে টাকাটা আমাকে কে দেবে? ব্যাংক দেবে। ব্যাংকের কাছে গিয়ে 20,000 টাকার বিলটা বেচে দিলাম। ব্যাংকের কাছে গিয়ে 20,000 টাকা বেচে 20,000 টাকার বিলটা বেচে দিলাম। ব্যাংকে বললাম যে না, আমি এই পার্টির কাছে টাকা পাই, আমি পরের মাসে টাকাটা পাবো। বললো ঠিক আছে। ব্যাংক বললো আমাকে বেচে দিচ্ছে, বেচে দাও, কিন্তু আমি কিন্তু 6% চার্জ নেব। বছরে 6%, বছরে 6% চার্জ। তাহলে হিসাব করে দেখ, 20,000 টাকার বিল 6% চার্জ নেবে, 6/100, কত বছর? 1 বছরে 6% হলে তাহলে 1 মাসে কত হবে? 1/12। বোঝা গেল কেন 1/12 হলো? তাহলে ব্যাস অঙ্ক শেষ। সিম্পল ব্যাপার। স্যার কেন 1/12 হলো? 1 মাস, 2 মাস হলে 2, 3 মাস হলে 3। 6 কে 12 দিয়ে কাটলে কত হলো? 2 হলো। এবার দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। আর এখানে 2 কে 200 দিয়ে কাটলে কত হলো? 100 হলো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো? 100। বলতে পেরেছিস? এই বিল অফ এক্সচেঞ্জ অঙ্ক যে বলতে অসুবিধা হচ্ছে এটা বলতে পেরেছিস? এটা কিভাবে করা হলো বুঝেছিস কি? বুঝিস তুই? যারা যারা টোকেন, এই অঙ্কটা টোকেন, এই জায়গার টোকেন 19 নম্বর অঙ্কটা সেট 5 এ 19 নম্বর অঙ্ক টোকেন কি করে হলো? টোকেন 100 টাকা কি করে হলো? টোকেন 19 নম্বরটা লিখে নে। 20,000 into 6/100 into 1/12। 20,000 into 6/100 into 1/12। ইংলিশ ভার্সানে এই অঙ্কগুলো সব পাবে, কিন্তু এই যে এই পেজের ওলট পালট করা থাকবে, কিন্তু সব করাই থাকবে। হলো অ্যান্সার 100 টাকা। বুঝতে পেরেছিস তো? এক একটা করে বলবো কিন্তু সব। আচ্ছা, এরপর আবার বিল অফ এক্সচেঞ্জ অঙ্ক দিয়েছে। যখন ব্যাংক থেকে ভাঙানো বাণিজ্যিক হুন্ডি প্রত্যাখ্যাত হয়, তখন হুন্ডির লেখক, ঠিক আছে, হুন্ডির লেখক কি দাখিলা করবে? হুন্ডির লেখক কি দাখিলা করবে? বলবো, বুঝিয়ে দেবো ব্যাপারটা। জার্নাল পত্র লিখতে পারছি, ভালো করে মন দিয়ে শুনবি। বলছে যখন ব্যাংক থেকে ভাঙানো বাণিজ্যিক হুন্ডি প্রত্যাখ্যাত হয়, ঠিক আছে, যখন ব্যাংক থেকে বাণিজ্যিক হুন্ডি প্রত্যাখ্যাত হয়, মানে ব্যাপারটা বুঝি। আগের যে উদাহরণটা বললাম না, আমার আজকের টাকার দরকার,
আমি ইমিডিয়েটলি বিলটা ব্যাংকের কাছে পৌঁছে দিচ্ছি। তো ব্যাংকের কাছে পৌঁছে দিল, ব্যাংক ১ মাস পর ওই পার্টির কাছে চলে গেল টাকা আনতে। ব্যাংক ওর কাছে চলে গেল টাকা আনতে। কিন্তু টাকা দিতে পারল না। তাহলে বিলটা কি হয়ে গেল? কি হয়ে গেল বিলটা? ডিসঅনার্ড বলা হয়, ডিসঅনার্ড। প্রত্যেকটা তোমার ডিসঅনার্ড হয়ে গেল। তাহলে ব্যাংক কার থেকে টাকা দেয়? বল দেখি, ভালো করে গল্প বোঝ, গল্প বোঝ, গল্প বোঝ। তাহলে তুই যদি মনে না থাকে রিভিশন করছিস, ভুলে গেলে মনে করার চেষ্টা কর। আজকে ধর আমি ওর কাছে ২০,০০০ টাকা পাবো। ও ঠিক আছে, কিন্তু টাকাটা পাওয়ার সময় কি? ১ মাস পর। আজ থেকে পরের মাসে ২০,০০০ টাকা পাবো। পরের মাসে ২০,০০০ টাকা পাবো। কিন্তু টাকাটা আমার আজকের দরকার। তাহলে এই বিলটা আমি ব্যাংকের কাছে বেঁচে দিলাম। ব্যাংক আমাকে টাকাটা দিয়ে দিল। ১ মাস পর ব্যাংক ওর কাছে চলে গেল টাকা চেয়ে। তো ও টাকা দিতে ডিনাই করে দিল। তাহলে ব্যাংক টাকাটা কার থেকে আদায় করবে? আমার থেকে আদায় করবে। আমার থেকে টাকা আদায় করলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়ছে না কমছে? ব্যাংক কমছে। তো ব্যাংক 8 হয়ে গেল। এবার আমি কাকে ডেবিট করব? আমি ওকে ডেবিট করব, একই না? তাহলে জার্নালটা কি হওয়া উচিত? বুঝতে পারলি? আইডিয়া কর, বোঝ, জিনিসটা বোঝ। তাহলে জার্নালটা কি হওয়া উচিত? বলছে হুন্ডির লেখক যে হুন্ডিটা লেখে, আমি কাকে কি করব? আমি কি করব আমার বইতে কি করব? আমি বলব যে আমার থেকে তো টাকাটা চলে গেল। দেখ, ব্যাংক অত কিছু জিজ্ঞাসা করবে না। যখনই ব্যাংক ওর কাছে গেল টাকা চেতে, ও টাকা দিয়ে ডিনাই করল, সঙ্গে, সঙ্গে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আমার অ্যাকাউন্টে টাকা কেটে নেবে। ঠিক আছে তো? ব্যাস। আমার অ্যাকাউন্টে টাকা কেটে নেবে। আর আমি যখন জানতে পারলাম, সঙ্গে, সঙ্গে ওকে পাঠিয়ে দেবো, ওর ব্যালেন্স পাঠিয়ে দেবো। তাহলে জার্নালটা কি হবে? ড্রয়ি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। দেখ, বুঝেছিস? বুঝিস না? এটা ভালো করে বোঝার চেষ্টা করিস কিন্তু। দেখ, আমি যদি তোকে বলি ব্যাপারটা, সাপোজ ধর, কি বলবো নাম? আমি ধর কার কাছে টাকা পাই? আমি রামের কাছে টাকা পাই। রাম। এখানে লিখলাম বিপি। বিপি থেকে লিখলাম রাম। রাম আবার আমাকে দিয়ে দিল। আমি শ্যাম। শ্যামকে দিয়ে দিল। শ্যামের কাছে কি হলো? শ্যাম আবার কাকে দিল? শ্যাম ব্যাংককে দিল। ব্যাংকের কাছে কি আছে? বিল রিসিভ। ব্যাপারটা বুঝলি? এরকম চার্ট করেছিলাম, মনে পড়ছে? চার্টটা করেছিলাম। মানে আমি রামের কাছে টাকা পেতাম। আমি রামের কাছে ২০,০০০ টাকা পেতাম। রামকে জিজ্ঞাসা করলাম, রাম তুমি কবে টাকা দেবে? ও বলল ৩ মাস পর টাকা দেবো। ও বলল ৩ মাস পর টাকা দেবো। আমি রামের ওপর একটা চিঠি লিখলাম। চিঠি লিখে রামকে দেখালাম, রামকে পড়িয়ে শোনালাম। রাম ঠিক আছে, রাম সাইন রামকে দিয়ে দিল। রাম বলল ৩ মাস পর তুমি আমাকে চিঠিটা দিও, আমাকে ৩,০০০ টাকা দিয়ে দেবো। ২ মাস মিটে গেছে। এবার আমার ইমিডিয়েট টাকার দরকার হলো। তখন তখন আমাকে তখন আমি ব্যাংকের কাছে গেলাম। ব্যাংকে বললাম আমি রামের কাছে ২০,০০০ টাকা পাই, ও এখন টাকা দিতে পারেনি। ও ১ মাস পর আমাকে টাকা। তো আমি বিলটা ব্যাংকের থেকে হয়েছে। ব্যাংক আমাকে টাকাটা দিয়ে দিল। তাহলে বুঝতে পারছিস তো? তাহলে বিলটা ছিল, বিল বিলের টাকাটাই পেতাম, রামের কাছে পেতাম। রাম আবার বিলটা আমাকে মানে শ্যামকে দিয়ে দিল। শ্যামের টাকার দরকার, শ্যাম কাকে দিল? ব্যাংককে দিয়ে দিল। ব্যাংকের কাছে বিল আছে। ডিউ ডেটে ব্যাংক রামের কাছে চলে গেল টাকা চাইতে। তাহলে রাম টাকা দিতে অস্বীকার করে। তা আমি আমার বইতে কি এন্ট্রি করব? বল? শ্যাম। আমি মানে শ্যাম। শ্যামের মধ্যে কি এন্ট্রি করা হবে? শ্যামের আগে কে লেখা আছে? রাম। শ্যামের পরে কে লেখা আছে? ব্যাংক। তাহলে কি হবে? রাম টু ব্যাংক হবে। এখানে রামটাকে ড্রয়ি, আর ব্যাংক। তাহলে বুঝতে পারলি কোন এন্ট্রিটা হওয়া উচিত? শিখিয়েছিলাম কিন্তু এগুলো। এগুলো সব শিখিয়েছিলাম। তাহলে তোর পরীক্ষায় কিন্তু আমি সিওর গ্যারান্টি দিয়ে বলছি। বললো তো কি পরীক্ষা দেবে বিল অফ এক্সচেঞ্জ থেকে? আমি তোকে আজকে বলে দিলাম, মিলিয়ে রাখবি। এই যে অঙ্কটা বললাম, এই অঙ্কটা দেবে। গ্যারান্টি সহকারে দেবে। বলে দিলাম তোকে, কত পার্সেন্ট গ্যারান্টি দেবো? 1000% গ্যারান্টি দেবে, এই অঙ্কটা দেবে। এই অঙ্কটা দেবেই কিন্তু, মানে দেবে মানে দেবেই, মানে 100% গ্যারান্টি। হয়তো এই ফিগার দেবে না, ফিগার চেঞ্জ করে দেবে, বাট এটা দেবে। দেবে, এটা ডিসকাউন্টিং চার্জেস দেবে। হ্যাঁ, সবাইকে দেবে। ম্যাক্সিমাম স্কুলে দেবে এই কোশ্চেনটা, কারণ এটা খুব কপি কোশ্চেন। এই কোশ্চেনটা দেবে। আমি বারবার বলছি যে এই ফিগার নাও দিতে পারে, মানে ডিসকাউন্ট ক্যালকুলেশন করা দেবে। নাম্বার 1। নাম্বার 2 কি দেবে জানিস তো? ডিসঅনার্ড হলে এন্ট্রি কি হয়? জার্নাল। ডিসঅনার্ডের জার্নাল দেবে। সে তোর এরকম ভাবে বলুক বা ঘুরিয়ে বলুক, অন্যভাবে বলুক, বলবে ডিসঅনার্ডের একটা জার্নাল দেবে। এবং ডিসঅনার্ডের জার্নাল যদি করতে হয়, তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার রাখলে ডিসঅনার্ডের জার্নাল করতে। বুঝতে পারলি? ডিসঅনার্ডের জার্নাল দেবে কিন্তু শিওর। এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে। আর একটা শোন, বিল অফ এক্সচেঞ্জ থেকে 5টা কোশ্চেন আছে। 5টা কোশ্চেন আছে। বিল অফ এক্সচেঞ্জ থেকে 5টা কোশ্চেন দেবে। আর রিজার্ভ এন্ড প্রভিশন থেকে 5টা কোশ্চেন। 5 5 10 কবি হয়। সুতরাং এই চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে। বিল অফ এক্সচেঞ্জ 5টা কোশ্চেন দেবে। তাহলে বুঝতে পারলি? এই পয়েন্টটা বুঝতে পারলি নাকি বুঝিস না? 5টা দেবে কিন্তু। তারপরে দেখ, বলছে সাধারণত, আমি আর কোশ্চেন করতে ইচ্ছা করছে না, আমি বলছি, আমি ইংলিশটাই বলে দিই। ডিসকাউন্টকে কভার করে বল। ডিসকাউন্ট করা কি কি? ক্যাশ আর ট্রেড। এটাই বলেছে কোশ্চেন, আর কিছু বলেনি। বলছে সাধারণত 2 ধরনের বার্তা হয়, একটা নগদ বার্তা আর একটা কি বার্তা? ট্রেড। নগদ বার্তাকে ইংরেজিতে বলে, ইংলিশটাও পড়ার চেষ্টা কর, নগদকে ইংরেজি বলে ক্যাশ। তাহলে একটা ক্যাশ বলে, তাহলে একটা কি হবে? ট্রেড। এই দেখ,
ব্যবসায়িক বার্তাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট। ঠিক আছে? বোঝা গেল? বর্তমানে ভারতে চালু হিসাব নিকাশ আদর্শের সংখ্যা কি? বাবা! এগুলো বলছে বর্তমানে মানে এখন বর্তমানে আমাদের ইন্ডিয়াতে চালু হিসাব নিকাশ মানে ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে না? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ভারতে কটা আছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ২৭ টা। বর্তমানে ভারতের চালু হিসাব নিকাশের আদর্শের সংখ্যা কটা? ২৭ টা। কেন আসবে? কে বলেছে? কোথায় লেখা আছে আসবে? আচ্ছা, বর্তমানে ভারতের চালু হিসাব নিকাশ আদর্শ সংখ্যা কটা? ২৭ টা। ঠিক আছে? শোন, হ্যাঁ ২৭ টা। ঠিকই আছে ২৭ টা। আমি দেখেই নিলাম ২৭ টা কিনা। ২৭ টা। আচ্ছা, কোন কারবারির দায় এটা এই কোয়েল এটা বলবি? সোজা কোশ্চেন দিয়েছি, আমি ইংলিশটা বলে দিচ্ছি। ওকে দেখাই দেখ, বলছে কোন কারবারের দায়, এই দায়কে ইংরেজিতে বলে লাইবিলিটি। ঠিক আছে? লাইবিলিটি যদি ৫০,০০০ টাকা হয় আর মালিকের মূলধন মানে ক্যাপিটাল যদি ২,০০,০০০ টাকা হয়, তাহলে সম্পত্তি মানে অ্যাসেট কত হবে বল? লাইবিলিটি বলছে ৫০,০০০ টাকা, ক্যাপিটাল বলেছে ২,০০,০০০ টাকা। তাহলে অ্যাসেট কত হবে? ২,৫০,০০০। ব্যাস হয়ে গেল। বুঝতে পারলি তো? কারণ ফর্মুলা হচ্ছে অ্যাসেট বের করার ফর্মুলা হচ্ছে লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি কোন বইতে? আমরা যদি ধারে গুডস কিনি সেটা কোন বইতে লিপিবদ্ধ করব? ধারে কিনলে এইমাত্র বললাম আর কি বলবো? পারচেজ ডেমো, পারচেজ ডেমো মানে দৈনন্দিন ক্রয় বই। দৈনন্দিন ক্রয় বই। ঠিক আছে? ২৫ এরটা একটি ড্যাশ ভুলের উদাহরণ হলো মুনাফা জাতীয় ব্যয়কে, এটা জানিস তো? আমি আজকেই পড়েছি। হ্যাঁ, প্রিন্সিপাল। আজকেই পড়ালাম না, বললাম না? এবার কোন ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে তুই রেভিনিউ দেখালি, রেভিনিউকে ক্যাপিটাল দেখালি। এটা কি ধরনের ভুল? এরর অফ প্রিন্সিপাল বলেছিলাম তো? ফার্নিচার কিনলি তুই দেখালি পারচেজ। এটা কি ভুল? এরর অফ প্রিন্সিপাল। এটাই বলছে নীতিগত ভুল। আচ্ছা, সঞ্চিতি প্রতিষ্ঠানের মূলধনের ড্যাশ উৎস হিসেবে কাজ করে। আচ্ছা, সঞ্চিতি মানে আমি একটা উদাহরণ গল্পটা বলে দিচ্ছি। দেখ শোন, এদিক শোন, এই যে তোরা নাম শুনেছিস তো? নাম তো শুনেছিস, সবাই ইউজ করিস। জিও, জিও, জিও ইউজ করি না আমরা এখন? অনেকে দেখি জিওর কানেকশন দিয়া জিওর কানেকশন ইউজ করি। জিও যবে লঞ্চ করেছিল না, জিও যবে লঞ্চ করেছিল ১৬ কি ১৭ সালে এরকম সময় লঞ্চ করেছিল। ঠিক আছে তো? আচ্ছা, ২০১৭ সালে লঞ্চ করেছিল। তো জিও কোম্পানির যে মালিক মানে জিও মালিক মানে রিলায়েন্স কোম্পানির যে মালিক আম্বানি, ওর মাথায় একটা বুদ্ধি এসেছিল। ওর মাথায় একটা বুদ্ধি এসেছিল মার্কেটে ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল যদি এদের মার্কেটটাকে মানে এদের মার্কেটটাকে পুরো ব্যান্ড বাজাতে হবে। কি করে ব্যান্ড বাজাতে হবে? ঠিক আছে? ও তখন জিও লঞ্চ করে দিল। ও তখন জিও লঞ্চ করে দিল। ভাবলে তো জিও চলবে নাকি, কয়েকদিন পর উঠে যাবে। কিন্তু লোকে জানতো না যে এই লোকটা কে ছিল? আম্বানি ছিল। যার কাছে টাকার অফুরন্ত ভান্ডার আছে। ঠিক আছে? ঠিক আছে? তো প্রচুর, প্রচুর টাকা পড়ে আছে। ও তখন পাবলিককে খাইয়েছিল, "নাও পাবলিক তোমরা ফ্রিতে ইউজ করো।" ১ বছর। ঠিক আছে? ফ্রিতে ইউজ করো। তুমি এখন ফ্রিতে ইউজ করো, পরে তোমার পকেট কেটে কি করে টাকা নিতে হয় সেটা আমি জানি ভালো মতো। ঠিক আছে? তুমি এখন ইউজ করো। কিন্তু ওই যে একটা বছর সেই লেভেলে কানেকশন দিতে ওই কোম্পানির কত খরচা হয়েছিল? প্রচুর খরচা হয়েছিল। প্রচুর খরচা হয়েছিল। ওর জানিস এখন বর্তমান যে মার্কেট আমি তোকে বলছি, আজ যদি জিও রেট বাড়িয়ে দেয়, ভোডাফোন বাড়িয়ে দেবে। সবাই বাড়িয়ে দেবে। ওরা ভোডাফোন, এয়ারটেল বসে থাকে কখন জিও বাড়াবে। বসে আছে জিও কখন বাড়াবে। বাড়িয়েছে তো ২৫ টাকা করে। বুঝতে পারলি তো? জিও যদি বাড়ায় তাহলে ওরাও বাড়াবে। এটা আবার ইকোনমিক্স এ পড়বি। ওরা যদি বাড়ায়, জিও যদি বাড়ায় তাহলে এবার দেখ সাপোজ জিও যদি কমিয়ে দেয়, কিচ্ছু করার নেই, ওকে কমাতেই হবে। কারণ ও যদি না কমায় তাহলে কেন ভোডাফোনের লোকে থাকবে? বুঝতে পারলি তো? কারণ এই মার্কেটটা এরকম, এই মার্কেটটা না বারবার করে চেঞ্জ হতে থাকে। তো জিওর উপর ডিপেন্ড করবে সব। কারণ দেখ অ্যাকচুয়ালি যে আমরা নেট ইউজ করি এত মানে তুই ভাবছি অনেক কম খরচেই আমরা করতে পারি। মানে এখন না একটু রেট বেড়েছে কিন্তু এমন একটা সময় ছিল যে অনেক কম খরচে আমরা নেট ইউজ করছিলাম। ঠিক আছে তো? তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম আসল কথা, তার মানে এই যে এত টাকা প্রচুর ইনভেস্ট করতে হয়েছিল কিন্তু আম্বানিকে।
আম্বানি যে ইনভেস্ট করেছিল কত জানিস 2017 সালে 1.5 লাখ কোটি টাকা জিওতে ইনভেস্ট করেছিল, 1.5 লাখ কোটি টাকা ইনভেস্ট করেছিল। এবার ও কিন্তু ঘর থেকে 1.5 লাখ কোটি টাকা নিয়ে আসে, পাবলিকের কাছে রিকোয়েস্ট করেনি বলছে আমি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করবো তুমি টাকা দাও। ও কি করেছিল, ওর কোম্পানিতে না, ওর কোম্পানির মধ্যেই প্রচুর কোটি কোটি টাকা পড়েছিল কোম্পানির মধ্যে, ঠিক আছে। অর্থাৎ ওই কোম্পানি প্রতি বছর যত টাকা লাভ করেছিল লাভের কিছু কিছু করে টাকা সরিয়ে রেখেছিল, যখন দরকার হবে ওখান থেকে টাকাটা বের করবে, ঠিক আছে। এটা কোম্পানির মধ্যেই ছিল, এটাকে বলে রিজার্ভ। ও রিজার্ভের টাকা জিওতে ইনভেস্ট করেছিল 1.5 লাখ কোটি টাকা। হ্যাঁ তো ট্যাক্স দেবেই, ট্যাক্স দেবে। শোন, না আম্বানি এটা রিলায়েন্স কোম্পানি, আম্বানি ওখানকার ডিরেক্টর একটা ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ ওর 60% শেয়ার আছে কোম্পানি, মানে কোম্পানি যা লাভ হয় 60% লাভ ওর থাকে, ঠিক আছে। তো দেখ না যেটা বলছিলাম, যেটা আসল কথা বলছিলাম, 1.5 লাখ কোটি টাকা ইনভেস্ট করেছিল। তার মানে এই টাকাটা কোথা থেকে, এখানে এটাই বলতে যে অপশনটা, এটা কি আভ্যন্তরীণ মূলধন, মানে কি এই টাকাটা কি কোম্পানির ঘর থেকে নিয়েছে? আভ্যন্তরীণ মানে ঘর থেকে, আর বাহ্যিক মানে বাইরে থেকে নিয়েছে, না না বাইরে থেকে কত নিল, ঘর থেকেই নিয়েছে। তাহলে রিজার্ভ কোম্পানির মূলধনের কি উৎস হিসেবে কাজ করে, আভ্যন্তরীণ মানে ইন্টারনাল ক্যাপিটাল কাজ করে, এটা মাথায় রাখবি, রিজার্ভটা কি এক ধরনের ইন্টারনাল ক্যাপিটাল। আর একটা কথা জানিস, এখন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে, মানে জিও এর মধ্যেই করে দেবে লঞ্চ, এটা কালকে আমি খবরটা পেলাম। সেটা হচ্ছে ও একটা অ্যাপ লঞ্চ করছে, অ্যাপ আমরা যে ট্যাক্স ফাইল করি, যে কোনো একজনকে দিয়ে যাদেরকে ট্যাক্স ফাইল করাতে হয়, ট্যাক্সের ফাইল যারা মানে যারা চাকরি করে, আপাতত চাকরির জন্য লঞ্চ করে, যারা চাকরি করে তাদেরকে মানে জন্য 1000 টাকাই দেয়, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা যেই আসবে যে ট্যাক্সের কাজ করবে তাকে 1000 টাকা করে ফিস দিতে হয়, 1000 টাকা 1.5 টাকা ফিস দিতে হয়। তো এরকম কথা শোনা যাচ্ছে যে জিও মানে রিলায়েন্স কোম্পানি আম্বানি একটা অ্যাপ লঞ্চ করছে, সেই অ্যাপটার সাবস্ক্রিপশনে দেবে 25 টাকা, যেখানে 1000 টাকা ইনভেস্ট 25 টাকাই করে দেবে, সবাই 25 টাকা তুলে দেবে। না এটা তো তোদের জন্য না, যারা ইনকাম করে তাদেরকে ট্যাক্স দিতে, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে গেলে ট্যাক্সের ফাইল করতে হয়, ঠিক আছে। তো তো ওই যে ওটা করতে হবে, কিন্তু কোনো কাউকে যারা ট্যাক্সের ফাইল করে তাদেরকে দিয়ে কাজ করালে 1000 টাকা 1.5 টাকা নেয়, ফাইল করে 1000 1.5 টাকা নেয়, ঠিক আছে। তো সেখানে 25 টাকা হয়ে যাবে। তো এটা প্ল্যানিং নিয়ে চলে এসছে, এটা একটা প্ল্যানিং, পরে আস্তে আস্তে পারবে। আচ্ছা দেখ শোন এই, তারপর কি বলছে 27 টাকা কি হয়েছে, 27 বিল অফ এক্সচেঞ্জ অঙ্ক দিয়েছে দেখ। আচ্ছা, আশা করছি এরকমও একটা পয়েন্ট পাবি, বিল অফ এক্সচেঞ্জ যে অঙ্কগুলো বলছি, দেখ আমি প্রথম অঙ্কটা কি বললাম, ডিসকাউন্টিং চার্জেস বের করো, ডিসঅনার্ড বের করো, আর এটা কি বল জানিস, শোন না, ম্যাচুরিটি ডেট, ম্যাচুরিটি ডেট বের করতে বলছে, ম্যাচুরিটি ডেট। তোকে কি বের করতে বলছে, ম্যাচুরিটি ডেট, ম্যাচুরিটি ডেট, ম্যাচুরিটি ডেট মনে আছে তো, কি করে বের করতাম, ধর বিলের ডেট বলেছে, দেখ আমি লিখছি 01/01/2024, এটা বিলের ডেট, 3 মাস, 3 মাস মানে এখানে লিখলাম 3 মাস, আর গ্রেস পাওয়া যায় কত, 3 দিন, তাহলে অ্যান্সার কত হলো 4/4/24, অ্যান্সার হলো এরকম একটা অঙ্ক। এটা তো একদম সেরা কোশ্চেন, এরকম একটা কোশ্চেন পাবো 4/4/24। আচ্ছা শোন এই, কথা বলিস না কোন না, 28 নম্বরটা, 28 নম্বরটা বলছি দেখ শোন, তুই তো বিল অফ এক্সচেঞ্জ বুঝতে পারছিস না, ভালো করে বোঝার চেষ্টা কর, বন্ধু শোন 28টা কি বলছে, নগদে রাজ্যের মধ্যেই পণ্য ক্রয়, শুনবি জিজ্ঞাসা করছি তোকে বলছি বল, ইংলিশে বলেছি, নগদে মানে ক্যাশে, নগদে হোক ধারে হোক ম্যাটার করে না, রাজ্যের মধ্যে মানে স্টেটের মধ্যে গুডস কিনলে সেক্ষেত্রে কোন জিএসটি বসে, হ্যাঁ হ্যাঁ সিজিএসটি এসজিএসটি, খোঁজ এখানে কোথায় আছে, ভুল বললি, এটা হবে কারেক্ট আনসার, ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি, রাজ্যের মধ্যে গুডস কিনলে ইনপুট হয়, তাহলে কি হবে নগদে রাজ্যের মধ্যে, তাহলে কি হবে এটা এক একটা এ হচ্ছে, তাই তো বোঝা গেল এক একটা এ কেন হলো। এবার হচ্ছে বাকিতে, আবার বলছি নগদ বাকি ম্যাটার করে না, বেকার কথা দিয়েছে, নগদ বাকি ঘাবড়ানোর জন্য দিয়েছে, বলছে রাজ্যের বাইরে গুডস কিনলে কি হবে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না, এত আস্তে, রাজ্যের বাইরে থেকে গুডস পারচেজ করলে ইনপুট আইজিএসটি, একদম ঠিক, ইনপুট আইজিএসটি, তাহলে কি হবে, দুয়েরটা হবে ডি, দুয়েরটা হবে ডি, একেরটা হবে এ, দুয়েরটা হবে ডি, তিনেরটা বলছে রাজ্যের মধ্যেই গুডস বিক্রি করলে, মানে স্টেটের মধ্যে গুডস বিক্রি করলে সিজিএসটি আউটপুট এসজিএসটি, তাহলে কি হবে তিনেরটা হবে বি। আচ্ছা রাজ্যের বাইরে গুডস রাজ্যের বাইরে বিক্রি করলে আউটপুট আইজিএসটি, তাহলে চারেরটা হবে সি, তাহলে বুঝতে পারলি এ ডি বি সি আসবে এরকম।
এটা 1 নাম্বার তো। আচ্ছা দেখ শোন, শোন, শোন 29 টা কি বলেছে? 29 এটা তো আরো সোজা কোশ্চেন। ওটার চেয়ে ওটা তো এটা তো এমনিই পারবি। মূলধন মানে ক্যাপিটাল বল। ক্যাপিটাল এই 4 টের মধ্যে কোনটা পড়ে? আমি এখানে না তোকে 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 আমি বলে দিচ্ছি। আমি 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। এখানে ইংলিশ গুলো লিখছি। ক্যাপিটাল এটাকে বলে ক্যাপিটাল। জমি ও দালান বাড়ি মানে কি? ল্যান্ড এন্ড বিল্ডিং। ল্যান্ড এন্ড বিল্ডিং। প্রাপ্য বাট্টা মানে এটা কি বলবো বলতো? ডিসকাউন্ট। প্রাপ্য বাট্টা মানে ওই ডিসকাউন্ট রিসিভ। আর বাড়ি ভাড়া প্রদান মানে রেন্ট। এখানে ব্যয় মানে এক্সপেন্সেস, আয় ইনকাম, দায় লাইবিলিটি, সম্পত্তি অ্যাসেটস। বল বল ক্যাপিটাল কোনটা হবে? ও বললো লাইবিলিটি। ও ক্যাপিটাল লাইবিলিটি বলে, ঠিক বলেছে ক্যাপিটাল লাইবিলিটি, ঠিক আছে। ক্যাপিটাল লাইবিলিটি একেরটা সি লিখলাম। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কার মধ্যে হবে? অ্যাসেটস। তাহলে দুয়েরটা কি হবে? ডি। তারপর প্রাপ্য পাট্টা ডিসকাউন্ট রিসিভ বল কি হবে? আয় ইনকাম। তিনেরটা হবে বি। আর বাড়ি ভাড়া প্রদান রেন্ট এক্সপেন্সেস চারেরটা হবে। তাহলে একদম এটাও তো সোজা কোশ্চেন, এটা আগেরটা চেয়ে ওটা বেশি সোজা। সিডিবিএ বুঝতে পারলি কোশ্চেনটা? এরকম কোশ্চেন তো আসবেই পরীক্ষায়। আচ্ছা 30-এরটা বলছে কারবার থেকে, এখানে কি বলছে? এটা জার্নাল জার্নাল দিচ্ছে, হ্যাঁ। কারবার থেকে পণ্য উত্তোলন। স্যার বাংলাটা বুঝতে পারলাম। কারবার থেকে মানে কি? বিজনেস থেকে যদি গুডস তুলিস তাকে কি বলে? বিজনেস থেকে গুডস তুললে কি হয়? ড্রয়িংস। ব্যবসা থেকে ব্যবসার মালিক যদি গুডস তাকে কি বলে? ড্রয়িংস বলে। আর ড্রয়িংস বলে তো। তাহলে এখানে বলছে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে বল? ব্যবসা থেকে ব্যবসার মালিক গুডস উইথড্র করবে, তাহলে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে? আবার ভালো করে ভাব। আচ্ছা তুই জার্নালটাই ভাব। ব্যবসা ভালো করে আমি বলছি শোন। বিজনেস থেকে বিজনেসের মালিক গুডস তুলবে, জার্নাল কি করবে? গুডস উইথড্রন বাই দা প্রোপ্রাইটার ফ্রম বিজনেস, জার্নাল কি করতাম? জার্নাল বল। এত দেখতে হবে না। না বল 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 আমি বল। না না বল না। গুডস উইথড্রন বাই দা প্রোপ্রাইটার ফ্রম বিজনেস, জার্নাল কি করতাম? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, মানে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো? পারচেস কে ক্রেডিট করবো। তাহলে দেখ এখানে পারচেস আছে, হ্যাঁ স্যার আছে। তাহলে বুঝতে পারলি কিভাবে করতে হচ্ছে? তুই আগে অপশনে দেখিস দেখিস না, ভুল হয়ে যাবে কিন্তু। অপশন দেখলে ভুল হয়ে যাবে। তাহলে একেরটা কি হচ্ছে? সি। নেক্সট আমি বলে দিচ্ছি, ইংলিশ গুলো বলে দিচ্ছি। মালিকের ব্যক্তিগত সম্পত্তি কারবারে আনলে। স্যার লাইনের মানে বুঝতে পারলাম। আজকে তুই ধর তোর ঘরে ধর একটা ফোন আছে। ঘরে একটা ফোন আছে, তোর ব্যবসা করতে গেলে ফোন লাগবে, দরকার ফোন, কিন্তু ব্যবসায়ী ফোন নেই। তুই ঘরের ফোনটা, যেটা ঘরের ফোন মানে তোর পার্সোনাল ফোনটা তুই ব্যবসাকে দিলি। তাহলে ব্যবসায় কি আসলো? ব্যবসায় ফোন আসলো, ক্যাপিটাল আসলো। ক্যাপিটাল কোনো দেখি না। ব্যবসায় ফোন আসলো, তাহলে ব্যবসায় কি আসলো? ফোন আসলো। তাহলে কি হবে? জানলাম স্যার ফোন অ্যাকাউন্ট ডেবিট কে নিয়ে আসলো? মালিক, ক্যাপিটাল। ফোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাহলে বলছে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো? ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখ তাহলে কি হবে? এ হবে। বুঝেছিস কি বুঝিসনি বল? দুয়েরটা এ হবে। তাহলে বুঝতে পারছিস কিভাবে বলছি? এইভাবে তোকে যা বলছে কোনগুলো ক্রেডিট করতে হবে। নেক্সট, ক্ষতিতে সম্পত্তি বিক্রি করলে। ভালো করে বুঝবো কিন্তু, মন দিয়ে শুনবি কিন্তু। ক্ষতিতে সম্পত্তি বিক্রি করলে, আজকে ধর ক্ষতিতে সম্পত্তি বিক্রি করলাম মানে ধর সাপোজ ধর আমার একটা ফোন আছে। ফোনটার ভ্যালু ধর 10,000 টাকা। ফোনটার ভ্যালু তো 10,000 টাকা। ফোনটা না আমি তোর ক্ষতিতে বিক্রি করলাম মানে 8,000 টাকায় বিক্রি করলাম। তাহলে 8,000 টাকায় বিক্রি করলাম। তাহলে তুই বল, আমি এমনি জিজ্ঞাসা করছি তোদেরকে, জিজ্ঞাসা করছি ধর ফোন বিক্রি করে জার্নাল কি করিস বল? ফোন বিক্রি করে জার্নাল কি হবে? জার্নাল বল। ফোন অ্যাকাউন্ট ডেবিট। ফোন বিক্রি করলে ফোন অ্যাকাউন্ট ডেবিট হয়, হ্যাঁ। ফোন বিক্রি করে টাকা আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফোন অ্যাকাউন্ট। বলছে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবি? স্যার ফোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো, মানে অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেট অ্যাকাউন্ট তিনেরটা হবে ডি। লাস্ট, নগদ অর্থ তছরূপ হলে। নগদ অর্থ তছরূপ হলে মানে মানে ব্যবসাদার, এটা বিজনেসে ধর ক্যাশ বাক্স, ক্যাশ বাক্স থেকে কোনো একজন এমপ্লয়ি আছে, টাকা চেপে দিল 500 টাকা। তাহলে জার্নাল কি হবে বলেন? কোনো ব্যবসা থেকে কোনো ধর ক্যাশ বাক্সে যে বসে, যে ক্যাশিয়ার বসছিল, 500 টাকা ব্যবসা থেকে চেপে দিল। তাহলে জার্নাল কি হতো? জার্নাল ভাব। তোরা না অপশনের দিকে ফোকাস করিস না। অপশন না, অপশন না, জার্নাল ভাব। এই কোশ্চেনে দেবে কি গ্যারান্টি আছে? যেদিন তোর ডাইরেক্ট জার্নাল দিয়ে দিতে পারে। ব্যবসার ক্যাশ বাক্স থেকে ক্যাশিয়ার 500 টাকা চেপে দিল, তাহলে কি হচ্ছে? স্যার টাকা চলে গেল। টাকা চলে গেল, টাকা চলে গেল মানে কি? ক্যাশ ক্রেডিট। আর টাকা চেপে দেওয়াকে কি বলা হয়? চুরি করা, টাকা চুরি করা। এটাকে কি বলে? স্টোলেন, ক্যাশ স্টোলেন। ক্যাশ স্টোলেন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করব? ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে চারেরটা কি হবে? বি।
সিডি সিএডিবি। তাহলে বুঝতে পারছিস ভালো করে? তাহলে এটা কিসের কোশ্চেন ছিল? 30 নম্বর কোশ্চেনটা কিসের কোশ্চেন ছিল? জার্নালের কোশ্চেন। তাহলে বোঝা গেল কি বললাম? 31 টা এবার মেলাতে হবে, 31 শোন, কলম মেলাতে হবে, কলম 1 এর সাথে কলম 2। দেখ কি বলছে, ভবিষ্যৎ ব্যবস্থার পরিমাণ। ভুল আছে অ্যান্সারটা, মানে এখানে যে অপশনটা ভুল আছে মনে হচ্ছে। দেখ একটা করে বলছি, মূলধন জাতীয় লাভ হলেই, একটা করে বলছি, মূলধন জাতীয় লাভ হলেই এই সঞ্চিতি তৈরি হয়। মূলধন জাতীয় লাভ হলে মূলধন জাতীয় সঞ্চিতি তৈরি হয়। তাহলে 4টা ডি হবে, 4টা ডি হবে, কনফার্ম। 4টা কি হচ্ছে? ডি। এই অর্থ কোনো নির্দিষ্ট খাতে বিনিয়োগ করা হয় তাকে বলে সঞ্চয় তহবিল। 3টা হবে বি, 3টা হবে বি। ঠিক আছে, প্রতিষ্ঠানের লাভ না হলে এটা সৃষ্টি করা যায় না, প্রতিষ্ঠানের লাভ না হলে সৃষ্টি করা যায় না, সেটা কি? সঞ্চিতি। তাহলে কি হবে? 2এরটা কি হবে? এ। আর ভবিষ্যৎ ব্যবস্থার পরিমাণ হবে মূলত অনুমান সাপেক্ষ, এটা হবে সি। তাহলে সি এ বি ডি কোনটা হচ্ছে? এটা হবে। এটা একটু লিখে নিতে ইয়ে, তোরা সবাই লিখে নে। 31 নম্বর কোশ্চেন অ্যান্সারটা পি হবে, 31 নম্বর কোশ্চেন অ্যান্সার পি হবে। এটা তোর বইতেও সি লেখা আছে, এটা দেখতে তো, বইতে সি লেখা আছে, ভুল আছে। ভুল লেখা আছে, 31 এটা পি হবে। আচ্ছা তোকে ইংলিশ গুলো বলে দিই, ব্যাপারগুলো কি বলছে। ভবিষ্যৎ ব্যবস্থাকে ইংরেজিতে কি বলা হয়? প্রভিশন। প্রভিশন কি? প্রভিশন জানিস কি সাপেক্ষ? প্রভিশন অ্যাজাম্পশন। নেক্সট ইয়ারে আমার টাকা মেরে দিতে পারে, টাকা মেরেই দেবে, এটা কি? অ্যাকচুয়াল কি মারবে? এটা কি অনুমান নাকি অ্যাকচুয়াল? বল দেখি। আজ অ্যাকচুয়াল। আজকে আমি ধর ব্যবসা করছি, পরের বছর আমার টাকা কেউ মেরে দিতে পারে, শিওর মারবে, শিওর নাকি? এটা কি অ্যাজাম্পশন নাকি অ্যাকচুয়াল? অ্যাজাম্পশন। তাহলে বুঝতে পারলি ভবিষ্যৎ ব্যবস্থার পরিমাণ কি হয়? অ্যাজাম্পশন হয়। প্রতিষ্ঠানের লাভ না হলে দেখ, যদি তোমার কোম্পানি যদি লাভ হয় তাহলে তুমি সঞ্চয় তৈরি করতে পারবে না, তৈরি করতে পারবে। লাভ হলেই তুমি রিজার্ভ তৈরি করতে পারবে, নাহলে রিজার্ভ তৈরি করতে পারবে না, হয়ে গেল। 3 নম্বর, এই অর্থ কোনো নির্দিষ্ট কাজে বিনিয়োগ করা হয়। এই যে রিজার্ভে যে টাকা সরালাম, আমি চাইলে এই টাকাটা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি, এটাকে বলে রিজার্ভ ফান্ড। আর লাস্ট, ক্যাপিটাল প্রফিট হলেই যে রিজার্ভ তৈরি হয় তাকে ক্যাপিটাল রিজার্ভ বলে। ক্যাপিটাল প্রফিট থেকে যে রিজার্ভ তৈরি হয় তাকে ক্যাপিটাল রিজার্ভ হয়। আমি বেঙ্গলি থেকে ইংলিশ গুলো একটু বলার চেষ্টা করলাম। 31টা কোশ্চেন হলো। তোদের পরীক্ষার কোশ্চেন যা পেপার দেবে, এটা অ্যাকচুয়ালি তোর ঠিকঠাক করে যদি কারো পড়া থাকে না, আমি তো দেখলাম, ধর কালকে আমি করাচ্ছিলাম, কালকে আমি অ্যাকাউন্টেন্সি পেজ করাচ্ছিলাম, অ্যাকাউন্টেন্সি পেজ ক্লাস 12 এ। ওদের মোটামুটি 15টা সেট কমপ্লিট হয়ে গেছে, 15টা সেট করেছি। তারপর কালকে একটা সেট করালাম, কতক্ষণ লাগবে জানিস? একটা সেট করালাম কতক্ষণ লাগবে জানিস? পুরো পুরো সেটটা করতে মানে ধর 21 মিনিট, 21 মিনিট লাগবে। মানে যেটা 1 ঘন্টা 15 মিনিটের পেপার 21 মিনিটে নামানো হয়েছে, 21 মিনিট। 21 মিনিট নামিয়ে দিয়েছে, মানে একই কোশ্চেন, মানে কোশ্চেন পড়ার সময় আমি অ্যান্সার করে দিতে পারছি। 21 মিনিট লাগলো। হ্যাঁ, না বাংলা কেন, ইংলিশে করাচ্ছিলাম, ইংলিশে করাচ্ছিলাম পুরো। মানে বুঝতে পারছি, বুঝে গেছি। 21 মিনিট মানে এই সুবিধা হচ্ছে এটা, মানে তুই যত ভালো করে প্র্যাকটিস থাকবে না ততক্ষণ তাড়াতাড়ি হবে, কোশ্চেন পড়ে অত ভাবতে হবে না। আর যদিও পেপারটা খুব ইজি ছিল, টাফ ছিল না, টাফ পেপারে ভাবতে হয়। পেপার টাফ হলে ভাবতে হয়, পেপার যদি ইজি হয় তো ভাবতে হয়। পেপারটা ইজি ছিল, আর ইজি মানে কি ওই একই কোশ্চেন ছিল বারবার। আচ্ছা দেখ শোন, 32 নম্বর কোশ্চেন কি বলেছে, হিসাব নিকাশ একটা বিজ্ঞান। শোন শোন শোন, হিসাব নিকাশ মানে কি? ওই অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং হচ্ছে একটা সায়েন্স। কেন অ্যাকাউন্টিং কে সায়েন্স কেন বলা হয়? এই যে এটাই হবে, অ্যাকাউন্টিং এ কেন সায়েন্স বলা হয়? কারণ কার্য কারণের সম্পর্কের উপর ভিত্তি করে এটি গড়ে উঠছে। মানে কি হয়, অ্যাকাউন্টস কে কেন সায়েন্স বলে? দেখ এই যে আমরা যে অ্যাকাউন্টস করি, অ্যাকাউন্টস কে আর্টস তো বলা হয়, আবার সায়েন্সও বলা হয়। আর্টস কেন বলা হয়? এখানে সুন্দর করে ওই লাইন ফাইন ড্র করে। আর সায়েন্স কেন বলা হয় জানিস তো? এটা হচ্ছে তোর ওই তোর ডেভিড গেট রুল ফলো করা হয়, তাই না? এইগুলো সায়েন্স বলা হয়। তো বলছে কার্য কারণের সম্পর্কে, দেখ কার্য কারণের সম্পর্কের উপর ভিত্তি করে যদি কোনো গড়ে ওঠে তখন তাকে বলা হয় তোর সায়েন্স। 32 টা বি হবে। এটা তো পড়ার ব্যাপার, এটা তো বোঝানোর কিছু নেই।
আচ্ছা 33 এটা জাবেদা। স্যার জাবেদাকে ইংরেজিতে কি বলা হয়? কিছুক্ষণ আগে বললাম তো জাবেদাকে ইংরেজিতে বলা হয় জার্নাল। আচ্ছা জার্নাল। দৈনন্দিন বই বলতে পারবি দৈনন্দিন বইকে ইংরেজিতে কি বলে? দৈনন্দিন মানে ডেইলি, ডেইলি বুক, ডেইলি মানে জাবেদাকে মানে জার্নালকে বলা হয় দৈনন্দিন বই হিসেবে ব্যাখ্যা করা, ডেইলি বুক হিসেবে ব্যাখ্যা করা। কেন? তো দৈনন্দিন ভিত্তিতে জাবেদায় যাবতীয় লেনদেন। আচ্ছা বলছে জানিস তো? বলছে জার্নালকে কেন দৈনন্দিন বুক বলা হয়? ডে বুক কেন বলা হয় জানিস তো? আমাদের যে প্রতিদিনের জার্নাল থাকে প্রতিদিন ওই বইতে লেখা। এই কারণ। এখানে বলেছে লেনদেন সংগৃহীত হওয়ার সঙ্গে সঙ্গেই জাবেদায় লিপিবদ্ধ করা হয়। জাবেদায় লেনদেনগুলো সহজে লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে? দৈনন্দিন ভিত্তিতে জাবেদায় যাবতীয় দৈনন্দিন ভিত্তিতে লিপিবদ্ধ করা হয়। দৈনন্দিন ডেইলি রেকর্ড করা হয়। ঠিক আছে? এই কারণ হচ্ছে 33 এর উপরে। সত্য মিথ্যা করতে বলেছে, সত্য মিথ্যা। দেখো বলছে প্রাপ্য পদেয় হিসাব নিকাশ পদ্ধতিতে আইন দ্বারা স্বীকৃত। এই প্রাপ্য পদেয় হিসাব নিকাশ মানে এটাকে বলে অ্যাক্রুয়াল বেসিস। মনে পড়ে অ্যাক্রুয়াল বেসিস করিয়েছিলাম? অ্যাক্রুয়াল বেসিস আমাদের দেশে যে আইন আছে না ও অ্যাক্রুয়াল বেসিসকে স্বীকার করেছে। অ্যাক্রুয়াল বেসিসকে রিকগনাইজ করেছে, বলছে অ্যাক্রুয়াল বেসিসেই তুমি অ্যাকাউন্টস করো, এটাই আইন স্বীকার করে। ক্যাশ বেসিস কখনো অ্যাকচুয়াল হয় না। আইন স্বীকার করে তুই মনে রাখবি আমাদের দেশে যে আইন আছে কোনটাকে স্বীকার করছে? অ্যাক্রুয়াল বেসিস না ক্যাশ বেসিস? অ্যাক্রুয়াল বেসিসকে স্বীকার করছে। ঠিক আছে? অ্যাক্রুয়াল বেসিসকে স্বীকার করছে। প্রাপ্য পদেয় ভিত্তিতে হিসাব রাখা হলে আর্থিক অবস্থার প্রকৃত পাওয়া যায় না। দেখ আমরা যখন পড়েছিলাম বেসিস অফ অ্যাকাউন্ট বেসিক্যালি ৩ ধরন পড়েছিলাম। একটা ক্যাশ বেসিস, একটা অ্যাক্রুয়াল বেসিস আর একটা হাইব্রিড বেসিস বা মিক্সড বেসিস। কোন বেসিস সবচেয়ে বেস্ট? আজকে শুনে রাখ আজকের পর অ্যাক্রুয়াল বেসিসের মতন বেস্ট কেউ হয় না। সবচেয়ে বেস্ট অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস হিসাব করলেই তুমি তোমার ব্যবসার সঠিক চিত্র পাবে। তুমি তোমার বিজনেসের অরিজিনাল পিকচার পাবে। তাহলে কোনটা ভালো? অ্যাক্রুয়াল ভালো নাকি ক্যাশ ভালো? অ্যাক্রুয়াল ভালো। ২ নম্বর পয়েন্ট বলেছে অ্যাক্রুয়াল বেসিসে হিসাব রাখা হলে আর্থিক অবস্থার প্রকৃত চিত্র পাওয়া যায় না। বল অ্যাক্রুয়াল বেসিসে হিসাব রাখা হলে তোর ট্রু পিকচার পাবি নাকি বাজে পিকচার পাবি? কি পাবি? ট্রু পিকচার পাবি কি পাবি? এইমাত্র বললাম তুমি যদি অ্যাক্রুয়াল বেসিসে হিসাব রাখো তাহলে তোমার ব্যবসার সঠিক হিসাব দেবে। তাহলে অ্যাক্রুয়াল বেসিস হিসাব রাখলে বলছে ব্যবসার সঠিক হিসাব দেয়নি। কোনটা ঠিক? এটা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? ভুল দিয়েছে। তার মানে এটা ঠিক এটা ভুল। বলছে অ্যাক্রুয়াল বেসিস হিসাব রাখার কাজ হলো অত্যন্ত সরল। না, অ্যাক্রুয়াল বেসিসে কাজ হিসাব রাখার কাজ অতটা সরল হয় না। ক্যাশ বেসিসে সরল হয়। এটাও ভুল দিয়েছে। তো বলছে সর্বজন গ্রাহ্য নীতির মান্যতা দিয়েই এই পদ্ধতি হিসাব রাখা হয়। হ্যাঁ, সবাই এটাকে মান্যতা দেয়। এটাও ঠিক। তাহলে এখানে ১ এরটা আর ৪ এরটা ঠিক আছে। এ নম্বর অ্যান্সার হবে। অ্যান্সার এ হবে। ৩৫ এরটা কি বলছে? এই ৩৫ এর কোশ্চেনটা কি আছে বলতো? ১ নম্বর কোশ্চেন দেখতো। ১ নম্বর পয়েন্টটা কি লিখে? বিক্রয় দেখি, দেখি। প্রকৃত উপলব্ধ, উপলব্ধ। বিক্রয় উপলব্ধ। ঠিক আছে? প্রকৃত বিক্রয় মূল্য নয়। বিক্রয় উপলব্ধ। প্রকৃত বিক্রয় মূল্য নয়। অর্থের মাপকাঠি লেনদেন বিচার করা যায় না। আচ্ছা বল, জিজ্ঞাসা করছি। বল দেখি অর্থের মাপকাঠিতে লেনদেন বিচার করা যায় হ্যাঁ কি না? লেনদেনকে বলা হয় ট্রান্সেকশন। ট্রান্সেকশন কাকে বলে? ট্রান্সেকশন হতে গেলে কিসের মধ্যে পরিমাপ করতে হবে? মেজার করতে হয় কিসের মধ্যে? বলেছিলাম না? মানির মাধ্যমে মেজার করতে হয়। তো বলছে ওরা বলছে ট্রান্সেকশন কি মানির মাধ্যমে মেজার করা যায় হ্যাঁ কি না? তাহলে এখানে সেকেন্ড পয়েন্টে ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? অর্থের মাপকাঠিতে ঠিক আছে লেনদেন বিচার করা যায় না। ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? ভুল দিয়েছে, ভুল দিয়েছে। বলছে হিসাব নিকাশে মূল্য ও দায়ের ধারণা এক নয়। হিসাব নিকাশে মূল্য ও দামের ধারণা এক নয়। হিসাব নিকাশে মূল্য আর দাম দুটোই তো একই জিনিস। যে মূল্য সেই তো দাম। মূল্যায়নের সবচেয়ে আধুনিক ও বিজ্ঞান সম্মত পদ্ধতি হলো ঐতিহাসিক মূল্য। হিসাব মূল্যায়নের সবচেয়ে আধুনিক না, এটা ঠিক নয়। মূল্যায়নের আধুনিক পদ্ধতি ঐতিহাসিক মূল্য নয়। মূল্যায়নের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি ঐতিহাসিক মূল্য নয়। বিক্রয় উপলব্ধ মূল্যই প্রকৃত বিক্রয় মূল্য নয়। এটা ঠিক। তাহলে ১ এরটা ৩ এরটা ঠিক আছে। ৩৬ নম্বর কোশ্চেনের অ্যান্সার ঠিক বলেছে। আর ৩-৪ টে বাকি আছে। বলছে কি যখন লিখিত কোনো প্রমাণপত্রের মূল কপি থাকে তাকে প্রাথমিক দলিল বলে। বলছে যখন কোনো লিখিত কোনো প্রমাণপত্রের মূল কপি থাকে, কি বলবো তোকে এটা? তুই বোঝ ব্যাপারটা। কোনো দোকানে কিছু কিনতে গেছিস। তোকে একটা
বিল দিয়েছে, বিলে কিছু লিখে দিয়েছে, ওটাকে কি দলিল বলবি? ওটা কি প্রাইমারি ডকুমেন্ট বলবি নাকি সেকেন্ডারি ডকুমেন্ট বলবি? বলতে গিয়ে প্রাইমারি কাকে বলে? যেটা মেন সেটাই তো প্রাইমারি। তুই দোকান থেকে কিছু কিনতে গেছিস, তোর কাছে যে বিলটা আছে ওটা কি ডকুমেন্ট? প্রাইমারি ডকুমেন্ট না সেকেন্ডারি ডকুমেন্ট? সেকেন্ডারি কি করবে? প্রাইমারি ডকুমেন্ট, ওটাই তো মেন ডকুমেন্ট হবে, ওটাই তো মেন ডকুমেন্ট। বলছে যখন লিখিত কোনো প্রমাণপত্রের মূল কপি থাকে, মেন কপি, যেটা মেন অরিজিনাল যে কপি, ওটাকে কি বলে? প্রাইমারি বলে না সেকেন্ডারি? অরিজিনাল কপিটা, অরিজিনাল কপিকে প্রাইমারি বলে, অরিজিনাল কপি। ডুপ্লিকেটটাই তো সেকেন্ডারি কি হচ্ছে বলছে। তাহলে এটা ঠিক। 2 নম্বরটা কি বলছে? নগদ লেনদেনের মতো বকেয়া লেনদেনের ক্ষেত্রে প্রমাণপত্র থাকা জরুরি নয়। বল, যদি ক্যাশ ট্রানজাকশনের মতো ক্রেডিট ট্রানজাকশনের ক্ষেত্রে প্রমাণপত্র থাকা জরুরি নয়। তোর কাছে কি মনে হয়? আজকে যখন আমি কোনো দোকান থেকে, সত্যি কথা বলতে, আজকে যখন কোনো দোকান থেকে যখন আমি কিছু ক্যাশে কিনে আনি, যদি আমার বিল দেয়, তোর কি মনে হয় ক্রেডিট ট্রানজাকশনে বিল দেয় কি দেয়? ক্রেডিট ট্রানজাকশন ধারে কেনা বেচা হলে বিল হয় কি হয়? আজকে ধর আমার দোকান থেকে কিনে গেল, যখন ক্যাশে যখন কিনলাম, যখন বিলিং করলাম, অবশ্যই করলাম। ধারে কিনলে বিলিং করবো কি করবো? আজকে ধারে কিনলাম, যদি বিলিং যদি না করি তাহলে ওখানে টাকা যেতে পারবে? কোনো প্রমাণ আছে আমার কাছে? তাহলে কি বলছে? নগদ লেনদেনের মতো বকেয়া লেনদেনের ক্ষেত্রে প্রমাণপত্র থাকা জরুরি নয়। ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? ভুল দিয়েছে। তুই নর্মালি ভাব না, একটা নিজের সিম্পল ভাববি। আজকে তুই যদি ব্যবসা খুলিস, তুই কাউকে ধারে গুডস বিক্রি করিস, তার বিল তৈরি করা উচিত কি উচিত নয়? আজকে তুই বিল তৈরি করিস, তুই ওর কাছে টাকা চেয়ে টাকা দে, মাল কিনে নিয়ে টাকাটা দে, বললে কিসের টাকা? বিল কোথায়? টাকা চেতে পারবি? টাকা চাওয়ার জন্য কি দরকার? বিল টাকা জরুরি কি জরুরি নয়? তার মানে এটা ভুল দিয়েছে। 3 নম্বর কি বলেছে? প্রতিষ্ঠানের বাইরে থেকে যে সকল প্রমাণপত্র আসে তাকে বাহ্যিক দলিল বলে। হ্যাঁ, কোম্পানির বাইরে থেকে যে সমস্ত প্রমাণপত্র আসে তাকে কি বলে? কোম্পানির মধ্যে থেকে হলে ইন্টারনাল, কোম্পানির বাইরে থেকে তাকে কি বলে? এক্সটার্নাল। ঠিকই দিয়েছে, বাহ্যিক দলিল। লাস্ট, নগদ অর্থ প্রদানের জন্য ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে হয়। নগদ অর্থ প্রদানের জন্য কি ভাউচার প্রস্তুত করতে হয়? নগদ অর্থ প্রদানের জন্য। ক্যাশ টাকার জন্য কি ক্রেডিট ভাউচার হবে? নগদ অর্থ প্রদানের জন্য বলেছে, প্রদানের জন্য ডেবিট ভাউচার। পেমেন্ট করার জন্য ডেবিট ভাউচার বলে, এটাকে ডেবিট ভাউচার বলে। ভুল দিয়েছে। এই তোর যারা বাংলায় পড়ছিস, এই সেমটাই তুই যা পড়ার বাংলায় পড়ে নে। থার্ড সেমে তো কোশ্চেন বোর্ড করবে। বোর্ড কোশ্চেন করার সুবিধা কোথায়? যেখানে বাংলা লেখা থাকবে তার নিচেই ইংলিশ লেখা থাকবে, কোনো সমস্যা নেই। মানে জাস্ট এই প্রতি বছর আর কি এই সমস্যা, যারা বেঙ্গলি ভার্সনে পড়ে তাকে লাস্ট 10 বছর ধরে পড়াচ্ছি, 10 বছর কি 15 বছর ধরে যে পড়াচ্ছি, আমার এই প্রবলেমটা ফেস করতে হয়, প্রতি বছর এই প্রবলেমটা ফেস করতে হয়। ফাইনালি আগে 11 যারা ছিল সেটা বোর্ড কোশ্চেন করতো অ্যানুয়ালি, ফাইনালি, কিন্তু হাফ ইয়ারলি কিন্তু স্কুল কোশ্চেন করতো। স্কুল কোশ্চেন করা মানে বাংলায় কোশ্চেন করতো, একই প্রবলেম ফেস করতে হতো আমাকে। আর 37 নম্বরটা কি বলছে? মেইনলি সমস্যা হতে বলতে বলতে কস্ট ট্যাক্স আর অ্যাকাউন্টেন্টস, ওইগুলো তো সমস্যা হয় না, ওইগুলো তো বাংলায় পড়ে। 37 এটা জাবেদার বইতে দাখিলাগুলি দিনের কম অনুসারে লেখা হয়। বল, আমরা যে জার্নাল করি না, জার্নালে যে ট্রানজাকশন গুলো করতাম, আমরা প্রথমে 1 তারিখ, তারপর আমার কথা মন দিয়ে শোন, আমরা যখন জার্নাল করতাম প্রথমে 1 তারিখ করতাম, তারপর 10 তারিখ করতাম, তারপরে 2 তারিখ করতাম, তারপর আবার 11 তারিখ করতাম, তারপর 3 তারিখ করতাম, এরকম করতাম। বলতে কি জার্নাল যখন করতাম কি করতাম? প্রথমে 1 তারিখ করতাম, তারপর 10 তারিখ করে, তারপর 2 তারিখ করতাম, এরকম করতাম কি? কি করতাম? প্রথমে 1, 2, 3, 4, 5 করতাম। এটাকে বলে ক্রনোলজিক্যাল। এটাকে বলে ক্রনোলজিক্যাল মানে, ঠিক আছে তো? তো এখানে বলছে জাবেদার বইয়ে দাখিলাগুলি ক্রম অনুসারে লেখা হয়ে থাকে। একদম ঠিক। 2, একতরফা দাখিলা পদ্ধতি অনুসারে জাবেদা দাখিলা করা হয়। সিঙ্গেল আমার বাড়ির অপোজিটে একটা চায়ের দোকান আছে। আমি ওকে বলি, ওকে জিজ্ঞাসা করি, তুমি যে এই যে তোমার দোকান থেকে চা খেলাম, এর জার্নাল করেছো বইতে? বলছে তুমি চা খেলে আবার কি জার্নাল করবো? বলছে না, না, এসব আমার করতে হয় না। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এবার ধর আমি তো একটা বড় টাটা কোম্পানিতে গেলাম, এই যে আমি যে তোমার থেকে এই প্রোডাক্টটা পারচেজ করলাম, তুমি জার্নাল করো? হ্যাঁ, অবশ্যই জার্নাল করবো। তাহলে ডিফারেন্স বুঝতে পারলি? যারা বড় বড় বিজনেস তারা জার্নাল করবে, যারা ছোটখাটো বিজনেস জার্নাল করবে। ছোটখাটো বিজনেসম্যানরা কি করে? ডবল এন্ট্রি করে না সিঙ্গেল এন্ট্রি করে? সিঙ্গেল এন্ট্রি করে। যারা সিঙ্গেল এন্ট্রি করে তারা কি জার্নাল করবে? না। তাহলে এখানে অ্যান্সার পেয়ে গেছিস। বলছে সিঙ্গেল এন্ট্রিতে অনুসরণ করে জাবেদা দাখিলা করে, এটা ভুল দিয়েছে। তারপর জাবেদা বইকে প্রাথমিক হিসাবের বই বলে। আমি প্রথম দিন প্রতিদিন চিৎকার করতে করতে বলতাম জার্নাল করার সময় জার্নালকে বলা হয় প্রাথমিক হিসাবের বই। জার্নালের আরেকটা নাম ছিল প্রাইমারি বুক। প্রাইমারি বুক, জার্নালের আরেকটা নাম হলো প্রাইমারি বুক। ঠিক আছে তো? তাহলে এটা ঠিক বলেছি। লাস্ট, জাবেদা দাখিলা থেকে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। ঠিক আছে? জাবেদা থেকে কোশ্চেনটাই কেমন দিয়েছে?
জার্নাল থেকে কি আমরা কোনোদিন জার্নাল থেকে কোথায় আর্থিক অবস্থা জানা যায়? জার্নাল থেকে কখনো আর্থিক অবস্থা জানা যায় না, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় না জার্নাল থেকে। এটা বলে দিয়েছে, হয়ে গেল 38 লভ্যাংশ বন্টনের জন্য সাধারণ সঞ্চিতি ব্যবহার করা হয়। মানে লভ্যাংশ বন্টন করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়? জেনারেল রিজার্ভ। ঠিক, কোনো ভুল দেয়নি কেন? আজকে ধর আমার কোম্পানি যদি কোনো লাভ করে, লাভ করলে লাভের ভাগটা তো শেয়ার হোল্ডারকে দিতে হবে। শেয়ার হোল্ডার যে লাভের টাকাটা দেবো কোথা থেকে দেবো? রিজার্ভ থেকে দিতে হবে। তাহলে ঠিক বলেছে। একমাত্র লাভ হলেই সঞ্চিতি সৃষ্টি হয়। সঞ্চিতি কখন তৈরি হয়? লাভ হলে। লস হলে হয় সঞ্চিতি? না, লাভ হলেই রিজার্ভ তৈরি করা যায়। তারা বলছে সঞ্চিতি সৃষ্টির আইনগত বাধ্যবাধকতা আছে। সঞ্চিতি সৃষ্টি করতে না, এমন কোনো মানে কম্পালশন নেই বা ম্যান্ডেটরি নেই যে তোমাকে রিজার্ভ তৈরি করতেই হবে। সৃষ্টির উদ্দেশ্য পদ্ধতি অনুসারে সঞ্চিতি অনেক ধরনের হতে পারে। ঠিক আছে, এটাও ভুল, এটাও ভুল। তার মানে প্রথম দুটোই ঠিক আছে। দুটো কোশ্চেন বাকি আছে। 39 হুন্ডিতে উল্লিখিত তারিখের পরে মেয়াদপতির দিন হিসাব করা হয়। বলছে হুন্ডিতে উল্লিখিত তারিখ ধরেই মেয়াদপত্তির দিন হিসাব করা হয়। হুন্ডি মানে বিল, যে বিলের যে ডেট ছিল ওর উপর বেস করেই তো ম্যাচুরিটি বের করা হয়। কি ম্যাচুরিটি ডেট কি করে বের করলে? এইমাত্র বললাম একটা অঙ্ক, ম্যাচুরিটি কি করে বের করলি? বিলের ডেটের উপর বেস করে তুই ম্যাচুরিটি বের করলি। বল, তোকে যদি বিলের ডেট না দেয় তুই ম্যাচুরিটি বলতে পারবি? তাহলে প্রথমটা কারেক্ট দিয়েছে। আচ্ছা বল, হুন্ডির মেয়াদপতির দিন হিসাব করতে 3 দিন রেয়াতি দিবস বিয়োগ করতে হয়। বল, আমরা কি করলাম? এই যে ডেজ অফ গ্রেস বলছিলাম, ডেজ অফ গ্রেসের কদিন না, ডেজ অফ গ্রেস কদিন হয়? 3 দিন। কি করতে? যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? গুণ করতে হয় না ভাগ করতে হয়? ওরা বলে বিয়োগ করতে হয়, ভুল দিয়ে দিয়েছে। তিনেরটা, যে দিনে হুন্ডিটি টাকা আদায়ের অধিকার লাভ করে তাকে মেয়াদপতির দিন বলে। যেই দিনে তুই বিলের টাকাটা আদায় করবি তাকে কি বলা হয়? যেই দিনে বিলের টাকাটা আদায় করা হয় তাকে কি বলে? তাকে মেয়াদপতির দিন বলা হয়। ঠিক আছে, ডেট অফ ম্যাচুরিটি ডেট, এটা ঠিক বলেছে। মেয়াদপতির দিনে কিংবা তার আগে হুন্ডির টাকা না দেওয়া হলে দিনে বা তার আগে তার হুন্ডিটি প্রত্যাখ্যাত হয়। ঠিক আছে, এটা ঠিকই বলেছে। কেন দেখ, তোর যে যেই টাকাটা দেওয়ার কথা সেই দিন টাকাটা না দিস তাহলে কি হয়? রিজনাট হয়। আবার কোনো কেসে কি হয় যে এই দিনটা তোমার ছুটির দিন পড়েছে, তাহলে তুমি আগের দিন টাকা দিতে হয়। তাহলে ওই দিন যে টাকাটা না দিস তাহলে কি হবে? বিল রিজনাট হয়ে যাবে। 39 হয়ে গেল। লাস্ট কোশ্চেন করবো, 40 শেষ হয়ে যাবে। এই শোন, 1/1/24 তারিখে 3 মাসের জন্য কাটা হুন্ডি মেয়াদপতির দিন কি হবে? বল, বল দেখি এটা। মিতা বল। 1/1/24, 3 মাস কত হচ্ছে? 1/1/24 থেকে 3 মাস যোগ কর কত হয়? 1/4/24, আরো 3 দিন মানে 4/4/24। তাহলে আনসার ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? একটা ঠিক দিয়েছে। 30/6 তারিখে 30 দিনের জন্য কাটা, 30 দিনের জন্য কাটা হয়। 30/6 থেকে 30 দিনের জন্য কাটলে কত হয়? 30/6 থেকে 30 দিনের জন্য কাটলে মানে কত হচ্ছে বল? 30 দিন বলেছে। 30/6 থেকে 30 দিন হলে স্যার 30শে জুলাই হচ্ছে। 30শে জুলাই হচ্ছে, আরো 3 দিন মানে 1-2 তারিখ হওয়া উচিত, 2 আগস্ট হওয়া উচিত, তাই তো? তাহলে 30/7 দিয়েছে, ভুল দিয়েছে। 1/7 তারিখে 60 দিনের জন্য, তাহলে হিসাব কর 1/7 তারিখ থেকে 7 দিনের জন্য কি হচ্ছে? তার মানে হচ্ছে 7 মানে পুরো 31 দিন। ঠিক আছে তো? তারপরে কত দিন বাকি রইল বল? আর 29 দিন না? হ্যাঁ, 29 দিনই তো বাকি রইল। তার মানে আগস্ট হলো, সেপ্টেম্বরে 29, তারপর 1-2 মানে হচ্ছে হওয়া উচিত তোর কি বলতো অক্টোবর মাসের 2 তারিখ। অক্টোবর মাসের 2 তারিখ হওয়া উচিত, ও দিয়েছে সেপ্টেম্বর, ভুল দিয়েছে, এটাও ভুল দিয়েছে। আর 27, 11, 24 তারিখে 3 মাসের জন্য, 3 মাসের জন্য 27, 11 থেকে 3 মাস কত হয়? স্যার 11 আর 3 14 মানে 2 ফেব্রুয়ারি। তাহলে হিসাব কর 27, 11 লিখে 27, 11, 24 কত? 3 মাস, 3 দিন, 14, 24 জায়গায় 25, 27 আর 3 30। ঠিক আছে, 30। তাহলে কত হচ্ছে? 30, 14 তো হয় না, 14 মানে কি হয়ে যাবে এটা? 2 ফেব্রুয়ারি। তার মানে 2, 3,
25, অ্যান্সার হচ্ছে কত 2, 3, 25। হিসাব যদি দেখিস তুই অ্যান্সার বলতেই পারিস 2, 3, 25 এটাকে মিথ্যা বলতে পারিস তুই এটাকে মিথ্যা বলতে পারিস। আবার অনেকে এটাকে মিথ্যাই বলে দেয়, কারণ মাস বলেছে, এখানে তো আর ইয়ে বলেনি না। ঠিক আছে? তার মানে এটাকে তুই মিথ্যা বলতে পারিস। আবার অনেকে এটা সত্যিও বলতে পারে। সত্যি কারা বলবে জানিস? ওই 27 তারিখটা যারা ধরবে না। তো এখানে কি হচ্ছে, একেকটা সত্য, একেকটা সত্য হচ্ছে। আর কোনটা, ওরা দেখ অপশন দিয়েছে কি জানিস তো? ওরা অপশন দিয়েছে একেকটা সত্য আর 4 সত্য দিয়েছে। 4 সত্য মানে এই 1, 3, 25। আমাদের কত বেরোলো বল অ্যান্সারটা? 2, 3, 25 মানে একদিনের হেরফের করছে। তো যখনই দেখি পরীক্ষায় এরকম একদিনে হেরফের করবে না, তুই নিয়ে নিবি ওটা। ঠিক আছে? ধর এখানে আমার বলে 2 তারিখ বেরোলো, সে যদি 1 তারিখ বেরোয় বা 3 তারিখ বেরোয়, তুই ওটাকে কনসিডার করে নিবি। বুঝলি তো? ওটাকে কনসিডার করে নিবি। হয়ে গেল, কেসটা শেষ করে দিবি।